চলেন শুরু করি আমরা। আজকে আমরা একটু দেখব যে কিভাবে অ্যাডস ম্যানেজারের ভিতরে আমাদের সিঙ্গেল ইমেজ অর ভিডিও পোস্ট আমরা করতে পারি। ঠিক আছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও বিষয়টা কি, এটা তেমন কোনো কিছুই না, জাস্ট আমরা অ্যাড ম্যানেজারে যা যা করে আসছি ওইগুলাই করব। খালি অ্যাড লেভেলে গিয়ে আমরা একটা পোস্ট দিব, পোস্টের সাথে একটা ক্যাপশন থাকবে, ক্যাপশনের সাথে একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, এতটুকুই। আমরা যদি একটু শুরু করি, আমরা সবাই তো অ্যাডস ম্যানেজার খুলছি, অ্যাডস ম্যানেজার সম্পর্কে আমরা জানছি, সবগুলো টুল সম্পর্কে আমরা জানি, ভিতরের অপশন সম্পর্কে আমরা জানি। তো আমরা একটু কি করব, জাস্ট একটু টাইনা দেওয়ার চেষ্টা করব। যদি কোনো জায়গায় সমস্যা থাকে আপনাদের, যে এই জায়গাটা গত ক্লাসে বুঝি নাই, সেক্ষেত্রে ওই জায়গাটা আমরা বলবেন যে আমি এই জায়গাটা বুঝি নাই। কিন্তু বাকি যে জায়গাগুলো আছে আমি জাস্ট ওভারভিউ করে এখন চলে যাব। যেমন অ্যাড যদি আমার ক্রিয়েট করতে হয়, সর্বপ্রথম আমার অ্যাড ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমার কাছে বিডিং জানতে যাবে, আর হচ্ছে আমার কাছে আমার অবজেক্টিভ কি আছে ওই অবজেক্টিভ জানতে যাবে। বাইং টাইপ সবসময় আমরা অপশন রাখি। এরপর হচ্ছে আমরা যদি ধরেন এঙ্গেজমেন্ট চাই, এঙ্গেজমেন্ট চালাবো, অ্যাওয়ারনেস করতে চাইলে অ্যাওয়ারনেস করতে পারি, লিড জেনারেশন করলে লিড জেনারেশন, ওয়েবসাইট থাকলে সেলস করতে পারি। ধরেন আমরা এঙ্গেজমেন্ট দিলাম। এঙ্গেজমেন্ট দেওয়ার পরে আমার কি বলতেছে, আমরা কোন ধরনের ক্যাম্পেইন সেটআপ করতে চাই। আমরা ম্যানুয়াল ক্যাপা সেটআপ করতে চাই। এবার এদিক থেকে আমার শুরু হয় কি, ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেলে আমরা প্রথমে কি করি, ক্যাম্পেইন লেভেলে আমরা প্রথমে একটা নাম দিয়ে দিই। ধরেন আমরা এদের নাম দিলাম, এই ক্লায়েন্টের নাম কি ছিল, রাফিয়া। ধরেন রাফিয়া সি, রাফিয়া সি ক্যাম্পেইন। কত ডলার দিবে? $5। আরে দিতেছি, আমি তো এটা অ্যাড দেখাচ্ছি না, জাস্ট ওনাদেরকে দেখানোর লাগে। এই ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই। বাইং টাইপ, অবজেক্টিভ, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটিং, এবি টেস্ট, এগুলো তো সবাই বুঝেন নাকি? কোনটা এডি? কোনটি? ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি কোন জায়গাটার ভিতরে? কই? অ্যাড লেভেলে না অ্যাডসেট লেভেলে? ক্যাম্পেইনে কই? এটা বিডি স্ট্র্যাটেজি। দেখেন, বিডি স্ট্র্যাটেজি আপনার এই জিনিসগুলো বোঝার দরকার আছে, বাট এগুলো যদি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করেন সেক্ষেত্রে আপনার বোঝার দরকার আছে, আর যদি আপনি নর্মালি কাজ করেন বোঝার দরকার নেই। হাই ভলিউম, গেট মোর রেজাল্ট ফ্রম দি অন ইউর বাজেট। মানে আপনি যদি হাই ভলিউম, আমরা যত অ্যাড চালাই সব হাই ভলিউম অ্যাড দিয়ে, এই বিট দিয়ে চালাই। হাই ভলিউম দিয়ে কেন চালাই? দেখবেন আমরা যখন মেসেজ, মানে মেসেজ যখন আমরা ক্লায়েন্টে পাঠাই, তখন দেখবেন যে $10 100 মেসেজ গেছে। কারণ ওই $10 100 মেসেজ গেছে, ঠিক আছে, কিন্তু ওই 100 মেসেজ থেকে সেল হয়েছে কয়টা, ওইটা হলো ডিপেন্ড করে। ঠিক আছে, তো হাই ভলিউম দিলে কি হবে, হাই ভলিউম দিলে আপনার যে ডলারটা আছে ওই ডলারটা, আপনার যে অবজেক্টিভ আছে ওই অবজেক্টিভে একদম কোর পার্ট যেটা আছে ওই কোর পার্ট ধরে সে রেজাল্ট দেওয়া শুরু করে। আমার কথা বুঝতেছেন? মানে আপনার অবজেক্টিভ ছিল মেসেজ পাওয়া, সে আপনার মেসেজই দিব। আপনার অবজেক্টিভ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার পাওয়া, সে আপনার এঙ্গেজমেন্টে দিব। বুঝতে পারছেন? আপনার অবজেক্টিভ হচ্ছে লিড পাওয়া, সে আপনার লিড দিব। কারণ কাহিনী হচ্ছে লিডের ভিতরে কতগুলা লিড, কোয়ালিফাইড লিড, মেসেজের ভিতরে কতগুলো সেল হইতেছে, এঙ্গেজমেন্টের ভিতরে কতজন আসলে আপনার টার্গেটেড অডিয়েন্স আসছে, এটা হচ্ছে মেইন বিষয়। কিন্তু আমরা হাই ভলিউম কোন সময় ইউজ করি, ধরেন আমার একদম সেল লাগবেই, ঠিক আছে, একদম আমার এমন অবস্থা যে ডু অর ডাই সিচুয়েশন, ডু অর ডাই সিচুয়েশনে আমরা হাই ভলিউম ইউজ করে দিই। মানে হাইয়েস্ট ভলিউম, যেটা হাইয়েস্ট ভলিউম মানে হচ্ছে আমার একদম সর্বোচ্চ, আমার অবজেক্টিভের যেটা অবজেক্টিভ দেওয়া হয়েছে ওই অবজেক্টিভের সর্বোচ্চ প্রয়োগ করে দেয় সে। বুঝতে পারছি? এরপরে কি আছে, কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল একদম ইজি একটা কথা। মানে আপনি একটা কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দিবেন, মানে আপনার একটা বাজেট দিয়ে দিবেন উপরে। ওই যে অ্যাডসেট লেভেলে গেলে দেখবেন যে একটা বাজেট দেওয়া যায়, যে আপনি প্রতিটা গোলের জন্য, প্রতিটা সেলের জন্য আপনি কত টাকা নিতে চাচ্ছেন, ঠিক ওই প্রাইজের ভিতরে সে এই জিনিসটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওই বাজেটের ভিতরেই সে আপনার রেজাল্টগুলো আনার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি এমন দেন যে আপনি, আপনার সেল হইতে লাগবে ধরেন $2, আপনি দিয়ে রাখছেন 50 সেন্ট, ওইটা কিন্তু জীবনও সে সেল করতে পারবে না। আপনার বিট যত হইব তার থেকে একটু হালকা বেশি দিয়ে রাখতে হবে। আর যদি আপনি একদম টাই পারেন, আপনি জানেন যে আমার $2.50 সেল হয়ে যায়, তাহলে $2.50 দেন, আপনার রেজাল্ট ভালো হবে। তো ওই এই বিটগুলা, এই বিট তো আপনার বাই ডিফল্ট থাকবে, কিন্তু এই বিটগুলো যদি আপনি করতে যান, এই বিটগুলো সম্পর্কে আপনার আগে মার্কেটে রিসার্চ থাকতে হবে।
যদি মার্কেট রিসার্চ না থাকে সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আদার্স বিট ক্যাপের ভিতরে আপনি ক্লিক করেন, আপনি এদিকে দেখেন বিট ক্যাপ নিয়ে নিছে, মানে বিট ক্যাপ বিষয়টা কি, এদিকে হচ্ছে যে সে নিজের এআই যেটা আছে এইটার উপরে ডিপেন্ড করে, ওই এআই এর উপরে বেস করে সে সুন্দর করে আপনার যে বিডিংটা দরকার এই বিডিংটা সেটিং করে নিব। এটা বুঝাইতে পারছি? এইদিকে আমরা সবসময় ইউজ করি হাই ভলিউম। হাই ভলিউম কেন ইউজ করি বলে দিলাম, যে আমাদের যে অবজেক্টিভ যেটা থাকে ওই অবজেক্টিভটার একদম 100% ইউটিলাইজ করার জন্য আমরা হাইস্ট ভলিউম ইউজ করি। বুঝতে পারছি বিষয়টা? এরপরে কোন জায়গাটা বুঝেন নাই? বাজেট স্কেডিউলিং আপনি যদি এটা লাইফ টাইম করেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, আদারওয়াইজ এটা করতে পারবেন না। তারপরে ওই যে এইদিকে যদি আপনি বাজেট স্কেডিউলিং করেন ওইদিকে আপনি অ্যাড স্কেডিউলিং করতে পারবেন। ডেইলি বাজেট মনে করেন আজকে আপনি $1 স্পেন্ড করবেন, এটার আমরা বলতেছি ডেইলি বাজেট। আপনি আগামী 1 মাসে $300 স্পেন্ড করবেন, ওইটার আমরা বলি লাইফ টাইম বাজেট। মানে আপনার পুরো সময় জুড়ে, আপনার পুরো ক্যাম্পেইন জুড়ে আপনি কত ডলার স্পেন্ড করতেছেন, ওই স্পেন্ডিং লিমিটটা যদি আপনি একবারে দিয়ে দেন ওইটার আমরা বলি লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট। আর যদি আপনি মনে করেন যে আগামী 7 দিন অ্যাড চালাবেন, 7 দিনের জন্য $1 $1 $1 $1 $1 করে 7 দিনে $60 দিতেছেন, ওইটার আমরা বলতেছি ডেইলি বাজেট। না, স্কেডিউল যদি করতে হয় আপনার লাইফ টাইম বাজেটে যেতে হবে। দেখেন এগুলো কিন্তু এখন ইনভ্যালিড আছে, এগুলো কোনো কাজ করতেছে, এগুলো কাজ করতেছে না। ধরেন আমি লাইফ টাইম করলাম, এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এই যদি স্কেডিউল করতে হয় আমার লাইফ টাইম বাজেটে স্কেডিউল করতে হবে, আদারওয়াইজ আমরা এটা করতে পারবো না। এবার ধরেন আমরা ডেইলি বাজেট দিলাম, এদিকে কত ডলার দিতে পারি, ধরেন $2 দিলাম, $200 লয়ে দিছে মনে হয়, দিলাম। দেওয়ার পরে এবি টেস্টে তো কোনো সমস্যা নাই। দেখেন এদিকে একটা ইরর দিছে, ক্যাম্পেইন মেবি গেট জিরো রেজাল্টস। এই জিনিসটা যখন দিব তখন আপনার বুঝতে হবে যে আপনার এই জায়গাতে বাজেটিং এ কোনো একটা সমস্যা আছে, মানে বাজেটিং আপনি কপ করে ফেলছেন। মানে যে পেজটা আমি তো জানি না ওই ব্যাকএন্ডে কি পেজ আছে, ওই পেজ যেটা আছে ওই পেজ অনুযায়ী $2 পারফেক্ট না। কিন্তু এমন না যে আপনি অ্যাডটা চালাই দিলে অ্যাডটা চলবে না, অ্যাডটা কিন্তু চলবে, রেজাল্টও আসবে। এটা হচ্ছে জাস্ট আপনার একটা ওয়ার্নিং দিল যে হয়তো অ্যাডটা সে দেখাইতে পারবে না ঠিকঠাক করে, কারণ হয়তো বিডটা অনেক বেশি হয়ে গেছে এই অ্যাডের ক্ষেত্রে, ঠিক আছে? তো বিডিং এর ক্ষেত্রে যখন এরকম হয় তখন এই জায়গাটার ভিতরে একটা ইরর দেয় যে ক্যাম্পেইন মেবি গেট জিরো রেজাল্ট। ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যদি আপনাদের বাজেট থাকে তাহলে হালকা বাড়াই দিবেন, আর যদি বাজেট না থাকে যেটা আছে সেটা রেখে দেন, কোনো সমস্যা হবে না। এবার নেক্সটে যদি আমরা যাই, এদিকে আমরা সেম নাম চেঞ্জ করে দিবেন, যেই নাম আছে ওই নাম দিয়ে দিবেন। এবার এদিকে কি পেজ আছে, হোম ভিশন লিমিটেড, হোম ভিশন লিমিটেড রাখবেন এই কারণে। আচ্ছা এটাতে একটাই পেজ আছে, রাফিয়াস কালেকশন কো, ধরেন এটা নিলাম আমরা। এবার দেখেন এদিকে তো আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই, ইনস্টাগ্রামে অ্যাড দেখাইতে পারতেছি না, যেগুলোতে আছে ওইগুলোতে আমি দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার এদিকে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কনভার্সন করতে পারেন। পারফরমেন্স গোল, আপনার অবশ্যই পারফরমেন্স গোল এদিকে থাকবে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আর আপনি কনভার্সন দিতেছেন। যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করতে চান, লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইটে নিতে চান, সেক্ষেত্রে দিবেন ম্যাক্সিমাইজ লিঙ্ক ক্লিকস। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ সাবস্ক্রাইবার্স, যদি আপনি চান যে সাবস্ক্রাইব করুক সেক্ষেত্রে আপনি এদিক থেকে সাবস্ক্রাইবার নেবেন। তো আমরা অ্যাড এর ক্ষেত্রে বা সেলস এর ক্ষেত্রে আমরা এদিক থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনটা গোলস হিসেবে সেট করে দিই। এবার ওইদিকে আমরা ইয়ে করছি, স্কেজুলিং যেহেতু করছি মানে $2 করে, তো সরি বাজেটিং করছি, সেক্ষেত্রে আমার এই বাজেটিং এদিকে খুলবে না। এদিকে যদি আপনার এন্ড ডেট দিতে চান সেক্ষেত্রে আপনি এন্ড ডেট দিতে পারেন। যদি 5 দিন পরে করতে চান তাহলে 5 দিন পরে, 10 দিন পরে করতে চাইলে 10 দিন পরে, যেদিন অফ করতে চান ওই দিন অফ করবেন, কিন্তু পার ডে সে $2 করে স্পেন্ড করবে, কারণ আমরা $2 করে দিয়ে দিছি। এবার এদিকে হচ্ছে কি হইতেছে, এদিকে আমরা বলতেছে বাজেট স্কেজুলিং এটা করতে পারবো না, কারণ ওইদিকে আমরা লাইফ টাইম সিলেক্ট করি নাই। অ্যাড স্পেন্ডিং লিমিট, এদিকে আমার অ্যাড স্পেন্ডিং লিমিটে যদি আমি ক্লিক করি, এদিকে হচ্ছে অ্যাড এর মানে আপনার ম্যাক্সিমাম কত, মানে ম্যাক্সিমাম আপনি কত ডলার স্পেন্ড করতে চান, মিনিমামে কত ডলার স্পেন্ড করতে চান। কারণ ধরেন আপনি দিনে $2 দিচ্ছেন, কিন্তু আপনি অ্যাড চালানোর 24 ঘন্টা 48 ঘন্টা পরে দেখতেছেন যে আপনি মানে ধরেন আপনার ৮০, ৯০, ১০০, ১১০, ১২০ সেন্টে বা ১২০ ধরেন ১২০ সেন্টও না, মানে $1.20 আপনার অনেক ভালো রেজাল্ট আছে প্রত্যেক দিন, মানে গত ৩-৪ দিনে দেখেছেন। তখন আপনি কি করবেন, সর্বোচ্চ বিডিংটা দিয়ে দিবেন
$1.20 সর্বনিম্ন আপনি যত দিতে চান, এটাতে কোনো ইয়ে নেই। মানে আপনি ওই অ্যাডটা যখন দেই আমরা, অ্যাড দেওয়ার পরে কিন্তু অ্যাডরে একটু রক্ষণাবেক্ষণ করতে হয় যে কি হইতেছে না হইতেছে এই জিনিসটা বুঝতে হয়। যদি আপনি দেখেন যে আপনার $1.20 অনেক ভালো রেজাল্ট আছে, তখন আপনি ওইটারে একটু বাজেটিংটা কমাইয়া এদিকে একটু অপটিমাইজ করতে পারেন। এগুলো যদি মনে করেন অ্যাডভান্স লেভেলে আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন যে আপনি না, আপনি এই জিনিসগুলো ঠিক করে ইনসাইট গুলো বাইর করতে পারতেছেন না, তখন এই জিনিসগুলো ধরার দরকার নেই। ঠিক আছে, এগুলো জাস্ট দেখানো দরকার অ্যাড ম্যানেজারের অপশন আছে, এই কারণে আমি আপনার অপশনটা দেখাই দিচ্ছি। এদিক থেকে আমরা এটা অফ করে দিলাম আপাতত। এরপর হচ্ছে লোকেশন টার্গেটিং। আপনি এদিকে লোকেশন টার্গেটিং করতে চান, আপনি লোকেশন টার্গেটিং করেন। ধরুন আমরা বাংলাদেশ ধরে নিলাম। তারপরে হচ্ছে অ্যাডভান্স, আপনার অডিয়েন্স আমরা অ্যাডভান্সেই রেখে দিলাম, ওইটা নিয়ে আমরা কিছু করলাম না। দেখবেন এদিকে আমি সবসময় ব্রড রাখি। অ্যাড যখন চালাবেন সবসময় অডিয়েন্স ব্রড রাখবেন। অডিয়েন্স যত বেশি ব্রড রাখবেন, ফেসবুক তত বেশি রিসার্চ করতে পারবে, তত বেশি রিসার্চ করতে পারবে, তত বেশি আপনার মেসেজ বা আপনার যে গোল আছে ওই গোলটারে ফিল আপ করতে পারবে অনেক ইজিলি। এবার দেখেন এদিকে আমাদের আজকে মূল যে টপিকটা আছে, এই টপিকটা এদিকে যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। সিঙ্গেল ইমেজ অর ভিডিও বলতে কি বুঝেছি আমরা? এদিকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও বলতে আমরা বুঝেছি আমার যে অ্যাডটা হবে এটা হয় একটা সিঙ্গেল ইমেজের উপর হবে, না হয় একটা ভিডিওর উপর দেখাবে। ঠিক আছে, তো এদিক থেকে আমরা কি হয়, এদিক থেকে এই যে অ্যাডটা আছে এই অ্যাডটা আমরা অ্যাডস ম্যানেজার থেকে চালাবো। ঠিক আছে, একটা হচ্ছে আমার ফেসবুকে আগে থেকে আমি পোস্ট করছি, ওই পোস্টার উপর অ্যাড চালাবো। আর এই ক্ষেত্রে হয় যে আমার যে অ্যাডটা আছে অ্যাডটা আমি অ্যাডস ম্যানেজারের ভিতরে বানাবো। কিন্তু এদিকে বিষয়টা হচ্ছে কি, আপনার যখন ধরেন $5 5 দিন বা $10 10 দিনের জন্য আপনি দিয়েছেন, বা $20 10 দিনের জন্য আপনি দিয়েছেন, ওই অ্যাড যে শেষ হলো না, ওই অ্যাড শেষ হবো আপনার এই পোস্টটাও ভ্যানিশ হয়ে যাবো। এটা কিন্তু আর আপনার প্রোফাইলে থাকবে না, এটা এমনিও প্রোফাইলে থাকবে না। এটা বুঝতে পারছি। এই যে অ্যাডটা এখন বানাবো, বা এদিক থেকে আমরা এই যে দুইটা ফরম্যাটিং এর যে অপশন, এই ফরম্যাটিং এর উপরের যে অপশনগুলো আছে, এই দুইটা অপশনে আমরা যতগুলো অ্যাড বানাই, এই অ্যাডগুলো কোনো সময় আমাদের ফেসবুক পেজে থাকে না। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা অ্যাড পারপাসে আমরা এই অ্যাডগুলোরে বানাই। কিন্তু আমরা যখন এই জায়গা থেকে অপশন, এই অ্যাড ক্রিয়েটর অপশন থেকে এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা যদি আমি ক্লিক করি, এটার ক্ষেত্রে আমরা কি করি, এটা হচ্ছে আমরা আগে পোস্ট করি পেজের ভিতরে পোস্ট করলে ওই পোস্টের উপরে আমরা অ্যাডটা চালাই। এটা বুঝতে পারছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাড ক্রিয়েট, মানে ক্রিয়েট কিভাবে করে ওই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। এদিকে দেখেন আমাদের এই জিনিসটা যখন আমরা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে আমাদেরকে কি বলতেছে, এদিকে আর কোনো কাজ নাই। এদিকে আমাদেরকে বলতেছে যে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভে আসলে প্রথমে কি আছে, মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে আমার কোনো একটা ছবি বা ভিডিও আমাদের দিতে বলতেছে। এবার আসেন দেখি ভিডিও কি, ইমেজ কি দিতে পারি। ধরেন এই ইমেজটা আমি নিলাম। এবার এটা দেখতেছে যে ওটা অপটিমাইজড কিনা, আমার যে প্লেসমেন্ট গুলো আছে প্লেসমেন্টের গুলোর জন্য অপটিমাইজ কিনা। এদিকে একটু কথা বলে রাখি অপটিমাইজেশন বিষয়ে। ফেসবুকের ক্ষেত্রে আপনার মাস্ট বি দুইটা সাইজ আপনার মানে গুরুত্ব দিতেই হবে। একটা হচ্ছে আপনার 1:1 আর একটা হচ্ছে আপনার রিল সাইজ। ঠিক আছে, রিল সাইজটা কি, রিল সাইজটা মেবি 19:6 রেশিও, 19:6 রেশিও যেটা ওইটা আপনার মেনটেন করতেই হবে। মানে এই দুইটা জিনিস আপনার গুরুত্ব দিতে হবে। এই দুইটা জিনিস আপনি গুরুত্ব যদি না দেন কি হবে, যেমন ধরেন এই যে ফিডটা আছে, এদিকের ফিডটা দেখেন, ফিড ফিডস ইন অ্যাড ইন এস স্ট্রিম অ্যাড, এরপর হচ্ছে ফর ভিডিও অ্যান্ড রিলস। ভিডিও অ্যান্ড রিলসে 1:1 কাজ করে গেছে। ঠিক আছে, সরি ওইটা ছিল 9 রেশিও, 9:16 রেশিও, 9:16 রেশিও মানে রিলসের যে সাইজটা আর কি। তো আপনি ডিজাইন যদি করতে হয় আপনার একটা হচ্ছে 1:1 করতে হবে, আর একটা হচ্ছে 9:16 রেশিও করতে হবে। এখন দেখেন উপরের দিকে যে গ্যাপটা আছে, এই উপরের দিকে গ্যাপটা দেখতে খারাপ লাগতেছে না? ডিজাইনটা কিন্তু করা আছে স্কোয়ার। যদি আমি এদিকে যদি আলাদা করে দিতাম, মানে আলাদা একটা ব্যানার ডিজাইন করতাম, এই ব্যানারটারে আমি একটু ওই রেশিওতে ডিজাইন করে নিতাম, তখন কিন্তু আমি এই জায়গা থেকে এই জায়গা পুরোটাই আমি সুন্দর করে দেখাইতে পারতাম। এটা দেখতে যে তেমন একটা খারাপ লাগে এমন না, কিন্তু ফেসবুকের যে রেশিও আছে ওই রেশিও অনুযায়ী এটা ঠিক হয়নি। আরেকটা সাইজ হচ্ছে আপনার থাম্বনেল সাইজ আছে না, থাম্বনেল সাইজ। এই তিনটা জিনিস আপনার মাস্ট একটু গুরুত্ব দিতে হবে অ্যাড যদি বানাইতে হয়। একটা স্কোয়ার, একটা রিল সাইজ, একটা থাম্বনেল সাইজ। কারণ থাম্বনেলটা কই দেখাবে, থাম্বনেলটা দেখাবে হচ্ছে আপনার যখন আপনি ভিডিও দেখেন, ফেসবুকের ভিডিও অপশনে গিয়ে যখন ভিডিও দেখেন তখন ওই ভিডিওর উপরে এই অ্যাডটা দেখাবে। আর এটা তো কই দেখাবে, এটা হচ্ছে রিলসের ভিতরে অ্যাড দেখাবে, এটা হচ্ছে ফিডের ভিতরে অ্যাড দেখাবে। এটা বুঝাতে পারছি। তো এই তিনটা সাইজটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর যদি গুরুত্ব না দেন, তারা গুরুত্ব নিজে নিজে লয়ে নেবে। ঠিক আছে, এই যে দেখেন গুরুত্ব নিয়ে নিছে, কিন্তু কাহিনী হচ্ছে কাটা পড়ে গেছে, সাইডে অনেক কাটা উঠছে। আমি যখন এটা রেশিওটা ঠিক করে দিচ্ছি তখন কিন্তু এই যে অ্যাডটা আছে এই অ্যাডটা দেখলে মানুষ বুঝবো না যে আমার অ্যাডটা আসলে কিসের ad। যদি এই অ্যাডটা দেখেন দেন ইউটিউব ব্যানার ডিজাইন। এবার আমি যদি এটা অরিজিনাল মোডে নেই, অরিজিনাল মোডে নিলে ডিজাইন আছে বাকি কিছু নেই। দেখছেন বিষয়টা? তো
তো আমি যদি এই সাইজে ডিজাইনটা করতাম, এই সাইজে ডিজাইনটা করলে আমি সবকিছু এটার ভিতরে রাখতাম। ওইরকম ভাবে ডিজাইনগুলো করবেন, বা আপনার যে ক্লায়েন্ট থাকবে বা আপনি যেই ডিজাইনার দিয়ে কাজ করাবেন ওই ডিজাইনারে ওইরকম ভাবে ট্রেন্ড আপ করবেন। যদি আমি এইটারে চেঞ্জ করে দিই, দেখেন এইটা থেকে আবার কি কাটা বললো, নাম্বারটা কাটা হয়ে গেছে। তো নাম্বার যদি কাটা বলে তার সাথে কন্ট্যাক্ট করবো কেমন? তো এইভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন যাতে এই তিনটা রেশিও ঠিকঠাক থাকে। তিনটা রেশিও যদি ঠিক না থাকে আপনার অ্যাড অপটিমাইজ ঠিক করা হবে, কিছুক্ষণ পরে দেখবেন একটা ইরর দেখাবে যে অপটিমাইজেশন স্কোর। অ্যাডে যদি আমরা ইয়ে করি, দেখেন দুইটা কিন্তু ইরর দেখা যাচ্ছে, দেখছেন? এই দুইটা ইরর কই দেখা যাচ্ছে, এদিকে যদি আপনি ক্লিক করেন দেখবেন দুইটা ইরর দেখা যাচ্ছে হচ্ছে আপনার, একটা হচ্ছে ইন স্ট্রিম ভিডিও অ্যাডে আর একটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। মানে অডিয়েন্স নেটওয়ার্কের যে অ্যাড সাইজটা আছে আর ইন স্ট্রিম অ্যাডের যে অ্যাড সাইজটা আছে ওই অ্যাড সাইজ অনুযায়ী আমাদের ডিজাইনটা পারফেক্ট না। তো আপনারা কয়টা ডিজাইন করবেন, একটা হচ্ছে 1:1 ডিজাইন, একটা হচ্ছে রিলস ডিজাইন, একটা হচ্ছে থাম্বনেল সাইজের ডিজাইন। থাম্বনেল সাইজের ডিজাইন যেটা, রিলস সাইজের ডিজাইনও সেটা। বিষয়টা হচ্ছে যে জাস্ট একটু রেশিওটা চেঞ্জ হয়ে যায়, থাম্বনেল হচ্ছে 9:16 আর থাম্বনেল হচ্ছে 16:9, এত হচ্ছে আপনার ডিফারেন্স। বিষয়টা বুঝতে পারছি? এবার হচ্ছে আমি এটা নিলাম, নেওয়ার পরে এদিকে হচ্ছে আমার টেক্সট, প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট আমরা কোথা থেকে দিতে পারি? প্রাইমারি টেক্সট হচ্ছে আপনি নিজে লিখতে হবে যে আপনার যে এই যে অ্যাড এর যেটা বানাইছেন, মানে যে ইমেজটা দিয়েছেন ওই ইমেজ রিলেটেড আপনার একটা ক্যাপশন দিতে হবে এদিকে। এন্ড ক্যাপশন যে দিবেন, ক্যাপশন আপনি কিন্তু এদিকে 5টা পর্যন্ত দিতে পারেন। তো আপনি এই অ্যাড এর টেক্সট অপশনে ক্লিক করলেন, অ্যাড এর টেক্সট অপশনে ক্লিক করলেন, এরকম করে করে আপনি সুন্দর করে আপনার যতগুলো দিতে চান অতগুলো দেখাইতে পারেন। এখন আপনার মনে করেন যে আপনি জানেন না যে কি ধরনের ক্যাপশন দেওয়া দরকার, আপনি এদিকে যে 5টা অপশন দিছে এই 5টা অপশনের ভিতরে 5 ধরনের ক্যাপশন দিতে পারেন। এবার ধরেন এত ক্যাপশন লেখানোর তো ইয়ে নাই, ধরেন আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই, ইমেজ আছে কিনা কেটে দেন, এদিক থেকে ইমেজ নিয়ে নিই। পেইন্ট স্ক্রিন, এসো, বাংলা করে দিই। ধরেন এদিক থেকে আমরা একটা মানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ইয়ে নিয়ে নিলাম, কারণ অনেকদিন আপনাদের সাথে চ্যাট জিপিটি সম্পর্কে কথাবার্তা হয় না। এদিক থেকে আমরা জাস্ট ইমেজটা নিয়েছি, ইমেজটা একটা স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়ে এদিকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে বলছি যে একটা অ্যাড কপি বানিয়ে দিতে। আমরা অ্যাড এর জন্য যে ক্যাপশনটা লিখি ওইটারে আমরা বলি অ্যাড কপি। ঠিক আছে, ওই অ্যাড কপি আমি লিখতে বললাম। এদিকে চ্যাট জিপিটি যখন কাজ করবেন না আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার ইন্ডাস্ট্রির যে ল্যাঙ্গুয়েজটা আছে ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য, কারণ চ্যাট জিপিটি কিন্তু আপনার মানে আপনি যদি বলেন যে আমার একটা ক্যাপশন লেখা, তো সে বুঝবো ক্যাপশন, তো ক্যাপশনটা আসলে কোন জায়গায় ইমপ্লিমেন্ট করবেন। আপনি যখন বলেছেন অ্যাড কপি, সে বুঝতে পারছে এটা অ্যাড এর জন্য দরকার। আর আপনি যদি ক্যাপশন লিখতেন তখন আপনার ওইরকম একটা লেখা লিখে দিত, মানে আপনি যে ধরনের জার্গন ইউজ করবেন সে ওই ধরনের কাজ করে দিবে। তো যখন আপনি চ্যাট জিপিটির কমান্ড করবেন তখন অবশ্যই চ্যাট জিপিটির এমন কমান্ড করবেন যেটা আপনার ইন্ডাস্ট্রি বা আপনি যে কাজটা করতেছেন ওইটার জন্য যেই নামটা দেওয়া হয়েছে ওই ইন্ডাস্ট্রিতে, ওই ইন্ডাস্ট্রির নাম ধরে আপনি কল করতেছেন। এটা বুঝতে পারছেন? আমি যদি বলতাম যে একটা ক্যাপশন লেখা, তো জীবনে এই ক্যাপশন লিখতো না সে, সেও অন্য ধরনের মানে একটা বেসিক জেনারিক ক্যাপশন লিখে দিয়ে দিত। এবার ধরেন আমি এই জিনিসটারে একটু বসাই দিয়ে দিকে, আমার একটা ক্যাপশন দিলাম এদিকে, কারণ আপনি দেখছেন যে এই ক্যাপশনটাই বাট একটু অন্যরকম ঘুরে দিই। আচ্ছা ধরেন এই জিনিসটাই আমরা লিখি,
এদিকে আমি কি করলাম, এতক্ষণ আমি যেটা ছিল এটা একদম জেনারিক একটা লেখা ছিল, এখন আমি তারা বলছি যে তুমি এই কন্টেন্টটা মানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে বানাও। তখন কি হবে, আমি যখন অ্যাডটা দেখাবো যারা ইউটিউব নিয়ে আগ্রহী তাদেরকে এই ক্যাপশনটা দেখাবো, ঠিক আছে? আর যারা একদম জেনারিক কোনো ইয়ে নাই তাদেরকে জেনারিকটা দেখাবো। এবার ধরেন আপনি খুঁজে খুঁজে বাইর করেন যে আপনার এই অ্যাডটা থাম্বনেল কার কার লাগতে পারে, ঠিক আছে? যারা ফেসবুকে ইয়ে করে ভিডিও বানায় তারা থাম্বনেল লাগে, ইউটিউবে যারা বানায় তাদের থাম্বনেল লাগে। এরপরে হচ্ছে যারা মনে করেন যে বিভিন্ন বড় বড় এজেন্সি আছে তারা কাজ করার জন্য তাদের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর জন্য থাম্বনেল লাগে। তো ওইরকম করে করে আপনি দেখবেন যে আপনার অডিয়েন্স কারা আছে, তারা অডিয়েন্স অনুযায়ী আপনি কি করবেন, ক্যাপশনটা লিখে ফেলবেন। কারণ আপনি যদি একই অডিয়েন্সের মানে সব অডিয়েন্সের একই ধরনের ক্যাপশন দেখাইতে থাকেন তখন দেখা যাবে কি আপনার মানে রেসপন্স এত ভালো হইতেছে না। তো আপনি যদি আপনার যেহেতু ৫টা অপশন দেওয়া হয়েছে তাহলে আপনি যদি ৫টা আপনার অডিয়েন্স সেগমেন্ট থাকে, অডিয়েন্স সেগমেন্ট যদি ৫০০ জনের থাকে সেক্ষেত্রে ৫টা ক্যাপশন লিখে দেন। আমি এদিকে ২টা দিলাম, একেক সময় একেকটা দেখাবে। আপনি কখনো এইটা দেখাবে, কখনো এটা দেখাবে, কোন সময় ৩ নাম্বার দেখাবে, কোন সময় ৪ নাম্বার দেখাবে, কোন সময় ৫ নাম্বার দেখাবে। এটা ডিপেন্ড করবে কাকে অ্যাডটা দেখাইতেছে। যারে অ্যাড দেখাইতেছে ওই রিলেটেড যদি কোনো ক্যাপশন থাকে তাহলে তারও ওই ক্যাপশনটা দেখাবে। আমার কথা বুঝাইতে পারছি? বুঝছেন? আসলে বুঝছেন? আপনি যে এটা চালাইতেছেন, ধরেন আমি এখন মোবাইলের অ্যাড চালাবো, একটা মোবাইলের অ্যাড চালাবো। এখন আমি এই মোবাইলের অ্যাড চালাবো অ্যাজ এ মার্কেটার, আমার জানার দরকার আছে না আমি এই মোবাইলটা কারা কিনতে পারে। এই মোবাইলের প্রাইস রেঞ্জের উপর ডিপেন্ড করবে যে এই মোবাইলটা কারা কিনতে পারে। এখন আইফোনের অ্যাড কি আপনি কোনো সময় দেখছেন? দেখছেন নি? না এগুলো না, একদম অরিজিনাল অ্যাপেল আপনার অ্যাড দেখাইছে কোনো সময়? অ্যাপেল তো অ্যাড দেখায় নাই। বা আপনি রোলস রয়েজের অ্যাড কোনো সময় দেখছেন? একদম রোলস রয়েজের পেজ থেকে আপনি কোনো সময় অ্যাড দেখছেন? কেন দেখেন নাই? কারণ তারা আপনার কাস্টমার হিসেবে গণায় ধরেন বাংলাদেশের মার্কেট পেয়েছে, বুঝছেন? কিন্তু আপনি আড়ং-এর অ্যাড দেখছেন না, লারিবের অ্যাড দেখছেন না, বা ধরেন স্বপ্নর অ্যাডগুলো দেখেন না। কেন? কেন আপনারা তাদের অ্যাড দেখেন? কারণ তাদের কাস্টমার আপনি। বাংলাদেশ হচ্ছে তাদের টার্গেট অডিয়েন্স। বাংলাদেশের ভিতরে যারা আছে তারাই সবাই হচ্ছে তাদের টার্গেট অডিয়েন্স। তারপরেও তাদের কিছু সেগমেন্টেশন আছে। তাদের প্রোডাক্ট বেসিসে, তাদের প্রাইস বেসিসে তাদের কিছু সেগমেন্টেশন আছে। যেমন আড়ং সবার অ্যাড দেখাবেন। আবার ওই যে ক্যাটাগরি ধরে আমরা অ্যাড চালাই, কিছুদিন পরে দেখবে যে ক্যাটাগরি ধরে আমরা অ্যাড চালাই। এই ক্যাটাগরি ধরে অ্যাড চালালে কিন্তু আমি সবার অ্যাড দেখাবো না। যারা আমার অ্যাডটা আগে দেখছে তাদেরকে আমি অ্যাডটা দেখাবো। ঠিক আছে? তো ওইরকম আপনি যখন একটা অ্যাড চালাবেন, ওই অ্যাড চালানোর সময় আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে। যে আমি কত ডলার স্পেন্ড করতেছি, কারে আমি অ্যাড দেখাবো, কি জন্য আমি অ্যাড দেখাবো, কি ধরনের অ্যাড দেখাবো তারে। এই যে কি ধরনের অ্যাড দেখাবোর ভিতরে আমার ডিসাইড করতে হবে যারে অ্যাড দেখাইছে সে আমার কনটেন্টটা পছন্দ করবে কিনা। বুঝতে পারছেন? তো যদি কনটেন্ট পছন্দ না করে জীবনে আপনারা মেসেজ দিবেন। আর মানুষের একটা সাধারণ বিহেভিয়ার হচ্ছে মানুষ যদি ভিডিও দেখে, ভিডিও কন্টেন্ট অনেক ভালো কাজ করে কেন? কারণ মানুষ ভিডিও দেখতে পছন্দ করে। এই স্টিল ইমেজ দিছি, ঠিক আছে? স্টিল ইমেজ দেওয়ার এই ক্ষেত্রে আমার স্টিল ইমেজ দেওয়ার কারণ কি? কারণ আমি এদিকে তার পোর্টফোলিও ৩টা পোর্টফোলিও এদিকে তুলে ধরছি। ঠিক আছে? সে বড় বড় যে ইয়ারা আছে মানে ইউটিউবাররা আছে তাদের কাজ করে। তো তার কাজটা যেহেতু তার কাজ করে তাহলে আপনার কাজ আরামসে সে করতে পারবে। কারণ এত বড় একটা মানে মিলিয়ন সাবস্ক্রাইবারের পেজে সে হ্যান্ডেল করতেছে বা চ্যানেল হ্যান্ডেল করতেছে, তাহলে আপনারটা আরামসে হ্যান্ডেল করতে পারবে। ওইরকম একটা পোর্টফোলিও দেওয়ার জন্য আমরা এই ডিজাইনটা করছি। বুঝতে পারছেন? তো ওই ডিজাইনটা আমরা করছি। এখন এই জিনিসটা তো আমরা একটু ভিডিও করেও করতে পারতাম। সে বলতে পারতো যে আমি অমুক 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 অমুকের কাজ করছি। কিন্তু ওই যে অমুক অমুকের কাজ করছি ওইটা বলতে বলতে আমি আপনারা এই জিনিসটা অনেক ইজিলি দেখাইতেছি স্টিল ইমেজের ভিতরে। তো আমার এই ক্ষেত্রে ভিডিও থেকে আমার স্টিল ইমেজ অনেক ভালো কাজ করতেছে। কিন্তু এর মানে এই না যে সে ভিডিও বানায়নি। তার ভিডিও একটা বানাইছিল, ভিডিওর সাথে ভিডিও কাজ করছে, ইমেজ হিসেবে ইমেজ কাজ করছে। বিষয়টা বুঝাতে পারছি? তো আপনি কারে দেখাইতেছেন, কি দেখাইতেছেন, কিভাবে দেখাইতেছেন ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতেছেন। এখন ধরেন আমি এদিকে একটা ইমেজ দিছি, ঠিক আছে? এই ইমেজটা কার জন্য রাখছি? এই ইমেজটা আমি রাখছি তাদের জন্য যারা ইমেজ দেখে মেসেজ করতে পছন্দ করে। আমার ওই যে কোর ইয়ে থেকেই ছিল এনগেজমেন্ট আর মেসেজিং এর অ্যাপ। মানে এনগেজমেন্টটা হবে আমার মেসেঞ্জার। তো মেসেঞ্জারে যেহেতু আমি নিতেছি তো আমার অবশ্যই মেসেঞ্জারে কি হবে, মেসেজ দিবে আমারে। তো মেসেজ তো তারাই দেওয়া দরকার যারা আমার থেকে থাম্বনেল বানাইবে। নাকি ক্ষুধাই মানুষ আমার মেসেজ দিব, তাহলে তো আমার ডলারটা শুধু শুধু স্পেন্ড হয়ে যাচ্ছে না। তো ওই ক্ষেত্রে তো আমার শুধু শুধু আমি ডলার স্পেন্ড করতে চাই না। তো আমার স্ট্র্যাটেজিটা এমন ভাবে ডেভেলপমেন্ট করতে হবে যে আমার যাতে এখন কোর যাদের কাজটা দরকার সে যাতে আমার মেসেজটা দেয়।
এর মানে এই না যে আপনার একদম 100টা মেসেজ দেবো, 100টা মেসেজে কাজ দিব, এরকম কিন্তু কোনো সময় হবে না। আপনি 100টা মেসেজ পাবেন, ওটা থেকে হয়তো সর্বোচ্চ 20টা, 10টা, 2টা, 1টা, 3টা, 4টা, এটা আপনার প্রাইজের উপর ডিপেন্ড করবে বা আপনার বিহেভিয়ারের উপর, আপনি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন ওটার উপর ডিপেন্ড করবে। আমার কথা বুঝতে পারছেন? তো ক্যাপশন আপনার যাই লেখেন বা ডিজাইন আপনি যাই দেন, ওইটা হচ্ছে আপনার ডিসাইড করে নিতে হবে যে আমি কাকে অ্যাড দেখাবো। যেমন আমি দিয়ে কি করলাম, আমি 2টা ক্যাপশন লিখছি না এদিকে, 2টা ক্যাপশন কেন লিখছি? একটা আমি লিখছি জেনারিক, আমার আপনার সাধারণ মানুষ যারা আছে আমজনতার জন্য। আরেকটা আমি কি লিখছি, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। ইউটিউব সবচেয়ে বেশি থাম্বনেল কার দরকার হয়? ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের আমি টার্গেট করে একটা ক্যাপশন লিখছি। এখন যেই মানুষটার বিহেভিয়ারে ফেসবুক দেখবে যে সে ইউটিউব কন্টেন্ট বানায়, ইউটিউবে সে অনেক বেশি থাকে, বা ইউটিউবের ভিডিও কন্টেন্ট রিলেটেড সে ঘাটাঘাটি করে, বা সে এটার ভিতরে ইন্টারেস্ট আছে, তখন তারে কি আমার ওই জেনারিক কন্টেন্ট দেখাবো না ইউটিউবের কন্টেন্ট দেখাবো? ইউটিউবের কন্টেন্ট দেখাবে। এটা বুঝতে পারছি। আমার এদিকে কাজ হচ্ছে অপশন দিয়ে দেওয়া, আপনার কাজ হচ্ছে অ্যাড ম্যানেজার ভিতরে অপশন দিয়ে দেওয়া, ওই অপশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটা ফেসবুকের দায়িত্ব। কথা বুঝতে পারছেন? যদি আপনার 5জন সিগমেন্টের অডিয়েন্স থাকে, মানে 5 রকমের অডিয়েন্স থাকে, ধরেন এরকম হতে পারে যে, একটা তো দিলাম যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এবার আপনি এদিকে টার্গেট করতে পারেন কাকে? ইউটিউবের থাম্বনেল, তো ইউটিউবের থাম্বনেল মানে হচ্ছে ফেসবুকের থাম্বনেল, তো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকেও করতে পারেন, ঠিক আছে? এরপরে ধরেন যারা হচ্ছে রিলস বানায়, শর্ট ভিডিও বানায়, শর্ট ভিডিওতে থাম্বনেল লাগে, গলা গেল করে 4টা, আরেকটা লাগে আপনার থাম্বনেল বানায়। এরপর হচ্ছে ইনস্টাগ্রামে যাদের ইয়ে আছে, ইনস্টাগ্রামে যারা রিলস বানায় বা ভিডিও বানায় তাদেরও থাম্বনেল লাগে। ওই রকম করে করে আপনি প্রতিটা সিগমেন্টে ধরে ধরে আপনি একটা ক্যাপশন লিখে দেন। বুঝতে পারছি? এখন একটা কথা বলতে পারেন যে আমি 5টা ক্যাপশন দিলাম কিন্তু অ্যাড তো আমার একটা, ডিজাইন তো আমার একটা, তাই না? মানে ডিজাইন একটা ঠিক আছে, কিন্তু আপনি এদিক থেকে অ্যাড আরো যতগুলো আপনার ডিজাইন, আপনি যদি 5টা ডিজাইন করেন আপনি 5টা অ্যাড বানাইতে পারবেন এদিকে। তো প্রতিটার জন্য অ্যালাইন করে 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 সে অ্যাডগুলো দেখাই দিবে। বুঝতে পারছেন? মানে এই ইমেজ যে রিড করবে, আমি যখন অ্যাডটা চালাবো তখন তো ইমেজটা রিড করবে ফেসবুক, ইমেজ রিড করবে, আমার যে ক্যাপশন আছে ক্যাপশনও রিড করবে, তখন দেখবে যে আমার এই ইমেজের সাথে এই ক্যাপশনটা অনেক ভালো, মানে 2টা ক্যাপশন আর ইমেজ 2টাই সেট হইতেছে, তখন 2টার জন্য 2টা দিয়ে দিল। যদি 5টা ক্যাপশন 5টা ইমেজ হয় সেক্ষেত্রে 5টার সাথে 5টারে অ্যালাইন করে দিবে। কথা বুঝতে পারছেন? আর যদি এরকম হয় যে একটা ইমেজ 5টা ক্যাপশন, তখন কি করবে, যার যেটা দেখানো দরকার, যারে যে ক্যাপশন দেখানো দরকার তারে সেই ক্যাপশন দেখাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? কোনো ডাউট আছে এই বিষয়ে? আচ্ছা, যদি না থাকে এটা খুব ভালো একটা কথা, উনি মাইন্ড করলো কি লিখে আবার। এবার দেখেন এদিকে আমাদের আরো 3টে অপশন দেওয়া আছে, যদি আপনারা দিতে চান 3টা করে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, দিয়ে দেওয়া ভালো, অপটিমাইজ থাকা ভালো। যত বেশি অপটিমাইজ থাকবেন তত বেশি দেখতে ভালো লাগে। হেডলাইন, হেডলাইন বিষয়টা কি? আপনি দেখবেন সেন্ড অপশন, সেন্ড মেসেজ অপশন বাটন যেটা থাকে আপনার অ্যাড এর ভিতরে, এই জায়গাতে দেখবেন সেন্ড মেসেজ বাটন আছে, এই যে সেন্ড মেসেজ বাটনটা আছে না, এটার পাশে দেখেন চ্যাট ইন মেসেঞ্জার, এই জায়গাটা আমরা বলি কি হেডলাইন। এই হেডলাইনে আপনি কি লিখবেন? হেডলাইনে এমন কিছু লিখবেন যেটা আপনার প্রোডাক্ট কিনতে তারে বাধ্য করে, বা ওই বাটনটাতে ক্লিক করতে তারে সাহায্য করে, এমন কিছু কিছু লিখতে হবে। এবার ধরেন আপনি এদিকে লিখতে পারেন যে প্রোডাক্টে কিনতে মেসেজ করুন, বা 50% গেট 50% লিখে দিলে, গেট 50% লিখে দিলে এদিকে যখন দেখতেছে গেট 50% অন থাম্বনেল ডিজাইন, এই জিনিসটা যখন দেখবো সে অটোমেটিক এদিকে ক্লিক করতেছে, ঠিক আছে? বা এরকম লিখতে পারেন যে ফার্স্ট 3 অর্ডারস, আপনি প্রথম 3টা অর্ডারে আপনি ধরেন 20% ডিসকাউন্ট দিবেন, গেট 20% ডিসকাউন্ট ইন ফার্স্ট 3 অর্ডারস, এরকম করে যদি আপনি লিখে দেন বা অফার টফার গুলো এদিকে কল করেন, এদিকেও মানুষ চোখ পড়ে, ঠিক আছে? এমন না যে মানুষের চোখ একদম পড়ে না, এই জায়গাতেও চোখ পড়ে, এই জায়গাতে এমন কিছু লিখে দিবেন খুব জেনেরিক না, বিষয়টা হচ্ছে যে আপনি এমন ভাবে লিখবেন যেটা আপনার মানে মানুষের চোখে আটকায় আর ওই জিনিসটা পড়ে যাতে সেন্ড মেসেজ বাটনটা ক্লিক করে। আমার কথা বুঝছেন? যদি কেমন দিতে পারেন আপনারা এদিকে ধরেন, এটাও চ্যাট জিপিটি দিয়ে লেখা যায়, কি করবেন আর।
ধরেন এই জিনিসটা আমরা এদিকে বসাই দিলাম। এবার দেখেন এইটা যেরকম আপনি ৫টা দেখতে পাচ্ছেন, এটা তো আপনি হেডলাইন অপশন পাবেন ৩টা। না, এটা তো আপনি ৫টাই পাবেন। এটা তো ৫টা পাবেন, আপনি ৫টার জন্য ৫টা লিখে দিতে পারেন। এখন ধরেন কনটেন্ট দিয়েছেন ৫টা। আর আমি এদিকে দিয়েছিলাম কি পেস্ট হয় না কেন? আচ্ছা যাই হোক, ওইটা হচ্ছে আমরা দিয়ে কি লিখছিলাম প্রফেশনাল ইউটিউব ব্যানার। তো যেটা আপনার ২ নম্বরে আছে ওইটা ২ নম্বরের জন্য দিয়ে দেন। ১ নম্বরের জন্য যেটা লিখতেছেন ওইটা ১ নম্বরে রেখে দেন। ওরকম করে, করে একটার সাথে একটা অ্যালাইনমেন্ট করে দিয়ে দেন। এখন অ্যালাইনমেন্ট করে দিতে বলছি এর মানে এই না যে আপনার অ্যালাইনমেন্ট কইরেই দিতে হবে। আপনি অ্যালাইনমেন্ট না করে দিলেও সমস্যা নেই। এটা যখন সে রিড করবে ওই রিডের সময় সে এটা ডিফাইন করে নিবে যে কোন ধরনের অ্যাডের জন্য, কোন ধরনের ক্যাপশনের জন্য, কোন ধরনের হেডলাইন নিয়ে নিব। ঠিক আছে? আপনি জাস্ট দেওয়া দরকার আপনি দিয়ে দিবেন। ওইটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, কারণ একটার সাথে আরেকটা কোনো সময় মিলবে না। ওইটা যারে যেমন দেখানো দরকার সে তেমনই দেখাবে। সবসময় মাথায় রাখবেন ফেসবুক আপনার থেকে অনেক বেশি স্মার্ট। ফেসবুকের যে এআই আছে বা ফেসবুকের যে এআই মার্কেটার আছে সে হচ্ছে আপনার থেকে স্মার্ট। সে জানে যে কারে কোন জিনিসটা দেখাইতে হবে, কোন সময় কোন জিনিসটা দেখাইতে হবে। তো ওই জিনিস নিয়ে কোনো সময় ডাউট রাখার দরকার নেই। আপনার কাজ হচ্ছে অপটিমাইজড ওয়েতে আপনার যতটুকু দেওয়া দরকার, আপনার যতটুকু ফেসবুকে ইনপুট দেওয়া দরকার আপনি অতটুকু ইনপুট দিয়ে দিবেন। বাকি ইনপুট থেকে কিভাবে আউটপুট বের করবে এটা হচ্ছে ফেসবুকের দায়িত্ব। কথা বুঝাইতে পারছি? এবার দেখেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বিষয়টা তো সবাই বুঝেন মনে হয় নাকি? কল টু অ্যাকশন মানে আপনারে যেই বাটনের মাধ্যমে আপনারে মেসেজ করতে পারবে বা অর্ডার করতে পারবে বা আপনার সাথে কানেক্ট হওয়ার যে বাটনটা আছে ওটাকে আমরা বলি সিটিএ বা কল টু অ্যাকশন। এটা ক্লিয়ার? তো আমরা এদিকে যেহেতু মেসেজ অপশন দিয়েছি তাহলে আমরা কি রাখবো এদিকে সেন্ড মেসেজেস। তো সেন্ড মেসেজে আছে এতটুকু কাহিনী করার পরে এবার সুন্দর করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এদিকে দেখেন যে আপনার মেসেজিং টেমপ্লেট আছে। মেসেজিং টেমপ্লেটের কাজ কি? মেসেজিং টেমপ্লেটের কাজ হচ্ছে আপনি যখন একটা অ্যাড বানাইতেছেন বা অ্যাড রেডি করছেন বা পাবলিশ হয়েছে ওইটা অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হওয়ার পরে যখন আপনার মানুষ মেসেজ করে, ধরেন সেন্ড মেসেজ বাটনে আমি ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আপনার কিছু একটা আমার ওয়েলকাম করতে হবে, না হয় কিছু একটা বলতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড। ওই ওয়েলকাম করবেন বা প্রোডাক্ট রিলেটেড আপনি যেটাই করেন আমরা এই মেসেজ অপশন থেকে করি। মেসেজ অপশনের অনেকগুলো পার্ট আছে হচ্ছে আপনার স্টার্ট কনভারসেশন। স্টার্ট কনভারসেশন যদি আপনি দেন আপনার পেজের ভিতরে যে শুরুতে একটা ইয়ে আছে না যে আপনি পেজে অ্যাড চলুক আর না চলুক মানুষ আসলে আপনার হ্যালো যদি লেখে আপনার অটোমেটিক মেসেজ যায় না, ওই অটোমেটিক মেসেজটা বলতেছে স্টার্ট কনভারসেশন। তো ওই জিনিসটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে ওই মেসেজটা যাবে। আর যদি মনে করেন যে না আমার এই অ্যাডের জন্য যেই ধরনের কোশ্চেন আসা মানে আশা করতেছেন আপনি এরকম কোশ্চেন আসতে পারে, তখন আপনি কি করবেন এদিকে যাবেন মেসেজ প্রিভিউতে ক্লিক করবেন। মেসেজ প্রিভিউতে ক্লিক করার পরে আপনার একটা ডায়লগ বক্স ওপেন হবে। ওই জায়গাতে আপনার যে মেসেজ প্রশ্নটা আছে প্রথমে প্রশ্নটা লিখবেন। প্রশ্নটা লেখার পরে আপনি সরি মেসেজ প্রিভিউ না এডিট বুঝাই টিপ দিয়ে দিছি। এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলে দেখেন আপনার এদিকে অনেকগুলো পার্ট আসছে যে ওয়েলকাম মেসেজ, কোশ্চেন, কমপ্লিটেশন কোশ্চেন, ডিসকোয়ালিফিকেশন মেসেজ, প্রাইভেসি পলিসি। জিনিসটা কি? প্রাইভেসি পলিসি হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা না বসাই দিতে হবে, আর কিছুই না। এটা তেমন কোনো কিছু করতে হয় না। কারণ ওয়েলকাম মেসেজে আপনি গেলেন, ওয়েলকাম মেসেজে গেলে আপনার যে ওয়েলকাম মেসেজটা আছে ফেসবুকে ইনবিল্ট আপনি ওইটা এদিকে পাবেন। আর যদি মনে করেন যে আপনি চেঞ্জ করে দিবেন তখন সুন্দর করে এটা ধরে কাইটটা দেন। কাইটটা দিয়ে আপনার যা লেখা দরকার আছে যে আসসালামু আলাইকুম অমুক পেজে আপনাকে স্বাগতম, আপনার সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি যুক্ত হবে। এটা দিয়ে দিলেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনি এদিকে দেখেন স্পেশাল মানে আপনি একটু পার্সোনালাইজ করতে পারেন। এই জিনিসটা আমি কাটা দিই। এই যে মানুষের একটা প্রোফাইলের ছবি আছে না? এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, ফেসবুক নেম যা আছে আপনি এখানে যেই নাম ধরে আপনি অন্যের পার্সোনালাইজ কল করতে চান ওই কলটা করবেন। বিষয়টা বুঝতে পারতেছেন? এরপর হচ্ছে আপনার কোশ্চেনস গুলো। কোশ্চেনস গুলোতে কি আছে? কোশ্চেন গুলোতে আপনি এদিক থেকে ডিফাইন করতে পারেন যে আপনার কোশ্চেনটা কেমন হবে। যে ধরেন আপনি এদিকে ফার্স্ট আপনার যে কোশ্চেন আছে আপনি কোশ্চেনটা দেন। এরপর হচ্ছে অ্যান্সার টেক্সট আপনি এদিকে ইয়েস নো দিয়ে রাখছে। ইয়েস নো কেন দিয়ে রাখছে আই ডোন্ট নো। ধরেন এটা রিমুভ করে দেন। এটারও রিমুভ করে দেন। রিমুভ করে আপনার যে কোশ্চেন প্যাটার্ন আছে এই কোশ্চেন প্যাটার্নটা এখানে আপনি এই কোশ্চেন লেখার দরকার আছে। ধরেন আপনি আপনি ধরেন ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন নিয়ে কি কোশ্চেন হতে পারে যে আপনার ব্যানারের প্রাইস কত, ব্যানার ডিজাইন প্রাইস কত, আপনি কোন 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 ইন্ডাস্ট্রির ব্যানার ডিজাইন করেন। ঠিক আছে? আরেকটা কোশ্চেন হতে পারে আর কি হতে পারে ব্যানার ডিজাইন কোশ্চেন কি লিখছিলাম জানি মনে নেই। ধরেন এই দুইটাই ধরেন যে আপনি আপনার ব্যানার ডিজাইনের প্রাইস কত বা থাম্বনেল ডিজাইনের প্রাইস কত, আপনি কি কি ডিজাইন করেন, আপনি কোন কোন ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করেন। তিনটা কোশ্চেন আমরা দিতে পারি, বেশিও দিতে পারি কিন্তু তিনটা কোশ্চেন আমাদের প্রিভিউতে যখন মেসেজ করতে যায় তখন তিনটা অপশনে প্রিভিউ হয়। তো এদিক থেকে আমি দিলাম। দেওয়ার পরে নিচে যে প্লাস অপশনটা আছে প্লাস অপশনে ক্লিক করলে আপনার অ্যাড কোশ্চেনে যদি যান তাহলে আপনি দেখেন অনেক ধরনের ইনফরমেশন আপনি এদিক থেকে নিতে পারেন।
তা আপনি এদিক থেকে যে ইনফরমেশন যদি মনে হয় যে আপনার ইনফরমেশন নেওয়া দরকার আছে তাহলে আপনি নেবেন, আর যদি না মনে হয় যে না দরকার নাই তাহলে আপনি এদিকে জাস্ট কাস্টম কোশ্চেন যেটা আছে এই কাস্টম কোশ্চেন নিলে আপনার এদিকে আরো একটা অপশন খুলে যাবে। মানে একটা কোশ্চেন তো আপনি করলেনই, করার পর আরেকটা কোশ্চেন আসছে ওই আরেকটা কোশ্চেন করতে পারেন, এরকম করে করে আপনি 3-4টা কোশ্চেন করতে পারেন, কিন্তু প্রিভিউ করবে কয়টা কোশ্চেন? 3টা কোশ্চেন। তো প্রথম 3টা কোশ্চেন আপনার এমন কোশ্চেন রাখবেন যেগুলো আপনার রিলেটেড টু আপনার ক্লায়েন্ট, যে আপনার প্রাইস কত, কি কি ধরনের ডিজাইন করেন, থাম্বনেল ডিজাইন কোন কোন ইন্ডাস্ট্রির জন্য করেন, বা আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট অনুযায়ী যে কোশ্চেনগুলো হইতে পারে, যদি আপনার মাথায় কাজ না করে যে কি কোশ্চেন হইতে পারে, স্বাভাবিক বিষয়, সব বিজনেস সম্পর্কে আপনার ধারণা থাকবে না, তখন আপনি আপনার যে ক্লায়েন্ট আছে ওনারা জিজ্ঞেস করবেন যে আপনার এদিকে 3টা কোশ্চেন দেওয়া যাবে, কোন কোন কোশ্চেনগুলো দিব, এগুলো অ্যান্সারগুলো কি হবে, অ্যান্সারগুলো দিয়ে দেবেন। অ্যান্সারগুলো যে উনি দিব ওইগুলো যদি প্রফেশনাল না হয় সেক্ষেত্রে আপনার ওই কোশ্চেনগুলোর অ্যান্সার বেসিস করে আপনার প্রফেশনাল করে সুন্দর করে অ্যান্সারটা দিতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ওই বিষয়গুলো আপনাদেরকে ওই যে ইয়াতেও বলছিলাম, মেটা সুইটেও আমরা বলছিলাম, ওই বিষয়গুলো জাস্ট একটু মাথায় রাখেন, এই কারণে এদিকে বেশি কিছু বলতেছি না। এরপর যদি আপনি কোশ্চেনটা দিয়ে দিতেছেন, অ্যান্সার দিয়ে দিলেন, অ্যান্সার দিয়ে প্রিভিউ যদি দেয় মেসেঞ্জারে, তাহলে আপনার যে অ্যাকাউন্টের সাথে এই পেজের অ্যাক্সেসটা আছে ওই অ্যাকাউন্টে একটা মেসেজ পাঠাবে, ওই মেসেজের ভিতরে আপনি প্রিভিউটা দেখতে পারবেন যে আপনার মেসেজগুলো আসলে কিভাবে কাজ করতেছে। কথা বুঝতে পারছেন? মানে অ্যাড চালানোর আগে আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন যে মেসেজটা ঠিক করে কাজ করতেছে কিনা। এরপর যে সেন্ডিং মার্কেটিং মেসেজ, সেন্ডিং মার্কেটিং মেসেজটা কি, মানে আপনার যে প্রমোশনাল অ্যাড গুলো আছে বা প্রমোশনাল কন্টেন্ট গুলো আছে বা আপনার যে ধরনের আপডেট গুলো আছে, নতুন যদি কোনো আপডেট থাকে সেই আপডেট গুলো এই অ্যাড এর থ্রুতে ওই ক্লায়েন্ট গুলোরে পাঠিয়ে দিবে। এটা যদিও বাংলাদেশের মার্কেটটা তো বেশি চলে না। এরপর সে পার্টনার অ্যাপ, পার্টনার অ্যাপ কি, ধরেন আপনার ফুড পান্ডার মতো কোনো একটা সফটওয়্যার আছে বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তো ওই ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি যদি মেসেজটা নিতে চান, ওইদিকে আমার একটু কোডের কাজ করা লাগে, জেসন ফাইল টেল দিয়ে একটু কোডের কাজ করতে হয়, কাজ করলে আমার ধরেন ফেসবুক থেকে মেসেজ করলো, এই মেসেজটা সরাসরি কই যাবে, আমার অ্যাপের ভিতরে চলে যাবে। কথা বুঝতে পারছেন? যদি আপনি অ্যাপ দিয়ে বিজনেসটারে হ্যান্ডেল করেন, যেমন আপনি যখন একটা মেসেজ পাঠাইতে পাঠিয়েছেন, আপনি কি দিয়ে পাইতেছেন, মেটা সুইট দিয়ে পাইতেছেন না, মেটা সুইটের একটা অ্যাপ আছে না, ওই অ্যাপটারও ইন্টিগ্রেট করে রাখছে এই বিজনেস ম্যানেজারের সাথে, এসএমএস আপনার যদি কোনো নিজস্ব পার্সোনাল অ্যাপ থাকে সেক্ষেত্রে অ্যাপটারে এই বিজনেস ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করে দিতে হয়, আর ইন্টিগ্রেট করি আমরা কি দিয়ে, একটা জেসন ফাইল দিয়ে, জাভা স্ক্রিপ্ট ফাইল। ঠিক আছে, ভিডিওটা বুঝতে পারছি? আপনাদের এত না বুঝলে চলবো, এই যে অটোমেটেড চ্যাট যেটা আছে এই অটোমেটেড চ্যাট দিয়ে আপনারা কাজ করবেন, এই জিনিসটা বোঝানোর দরকার আছে, জাস্ট আমি বলার দরকার আছে আমি বলে দিই, এগুলা তো বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে কাজ কি, এরপরে কাজ দেখবেন আবার সুন্দর করে একদম প্রথম থেকে সবগুলো রিভিউ করবেন, সব ঠিকঠাক করে ক্লায়েন্ট যেমন বলছে আমরা সেটআপ করছেন কিনা, সেটআপ যদি করে থাকেন সুন্দর করে দিয়ে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে। আর পাবলিশে যদি আপনি ক্লিক করেন দেখবেন সুন্দর করে একটা নোটিফিকেশন দিবে যে অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথড কি করবেন, এদিক থেকে সুন্দর করে আপনি এই যে বিলিং এন্ড পেমেন্টস এদিকে অপশন আছে, বিলিং এন্ড পেমেন্টসে যাবেন, বিলিং এন্ড পেমেন্টসে গিয়ে আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি জীবনও ফেসবুক গুগল যত কিছুই আছে কোনো জায়গাতে আপনি অ্যাড চালাতে পারবেন না। মানে নিজেরে মিডিয়া বায়ার বলতে পারবেন না যদি না আপনার কাছে একটা কার্ড থাকে, মানে ডুয়াল কারেন্সি কার্ড থাকে, কার্ড তো সবারই থাকে, ডুয়াল কারেন্সি কার্ড যদি না থাকে। একটু অপেক্ষা করুন, লোড হোক। এদিক থেকে আমরা যাবো পেমেন্টস মেথড, পেমেন্টস মেথডে গেলে এদিকে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন, আপনার বিজনেস মেথডে কানেক্ট, অ্যাডের ভিতরে ক্লিক করেন, অ্যাডের ভিতরে ক্লিক করলে আপনার যে কার্ড ইনফরমেশন আছে ওই কার্ড ইনফরমেশন গুলো চাইবে সে। দেখেন আপনারা বলতেছে আপনার কান্ট্রি কি আছে, ইয়ে কি আছে, কারেন্সি কি হবে, কারেন্ট ডেট ইয়ে কিন্তু নিজে নিজে নিয়ে নেবে, আপনার যে লোকেশন আছে বা কান্ট্রি আছে কান্ট্রি নিজে নিজে নিয়ে নেবে, কিন্তু আপনার যে ইউএসডি আছে এ দিয়ে সবসময় একটু খেয়াল রাখেন, পরে সেটা কোয়েন না চেঞ্জ হয় না। এদিকে আপনাদের যদি বিডিটি করে রাখেন, বিডিটি করে আপনি অ্যাড চালাই দিচ্ছেন, ওইটা চেঞ্জ হবে না, আর যদি চেঞ্জ হয়ও 2 মাস 3 মাস 4 মাস পরে যা চেঞ্জ হবে, আপনার বহুত ভেরিফিকেশন করবে তারা। বুঝতে পারছি? তো এইসব কাজ যখন করবেন, অ্যাডস ম্যানেজার যখন খুলতেছেন তখন এগুলা এই জিনিসগুলো দেখে নেবেন। এদিকে জাস্ট এই দুইটা সিলেক্ট করবেন, ইউএসডি রাখলে ইউএসডি রাখবেন, বিডিটি রাখলে বিডিটি রাখবেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবেন। কিন্তু যেহেতু আমরা ডলারে হিসাব করি এই কারণে আমি সবসময় ইউএসডি রাখি। অনেকে আছে বাংলাদেশি টাকা বুঝতে সুবিধা হয় তারা বাংলাদেশি টাকা রাখে। আমি ইউএসডি বুঝতে সুবিধা হয় আমি ইউএসডি রাখি।
তো নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করলে আপনার কার্ড নাম্বার যাবে, আপনার সরি কার্ড হোল্ডারের নাম যাবে, কার্ড নাম্বার যাবে, MMYAY যাবে মানে মান্থ আর ইয়ার যাবে, এরপরে সিভিভি নাম্বার যাবে, সিভিভি নাম্বার যাবে, কার্ডের পিছনে 3টা ডিজিট থাকে, ওই 3টা ডিজিটে সিভিভি নাম্বার বলে। এরপরে সুন্দর করে সেভ দিবেন, সেভ দিলে যদি আপনার ভিসা কার্ড হয় তাহলে আপনার ভিসা কার্ড একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোড বসাই দিবেন, কোড বসাই দিলে এটা ইন্টিগ্রেট হয়ে যাবে। আর যদি মাস্টার কার্ড হয়, মাস্টার কার্ডের ক্ষেত্রে সেম, কিছু কিছু কার্ডে আপনার ভেরিফিকেশন করে, কিছু কিছু কার্ড অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এটা ক্লিয়ার? আর যদি এই দুইটা বাইরে বা পেপ্যালের বাইরে বা এই দুইটা কার্ডের বাইরে বা এমএক্স কার্ডের বাইরে যদি আপনি অন্য কোনো কার্ড ইউজ করেন, থার্ড পার্টি কোনো কার্ড যেটা ফেসবুক দ্বারা অথরাইজড বাট ফেসবুক এতটা বিশ্বাস করে না, তখন কি করবে, আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে বিজনেস ম্যানেজারটারে রেস্ট্রিক্টেড করে দেবে। বুঝতে পারছি? বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে আপনার কাছে একটা স্টেটমেন্ট চাইবে, আপনি যে ট্রানজাকশন করছেন বা আপনার এই কার্ডটা যে ভ্যালিড কার্ড, এটার একটা ট্রানজাকশন চাইবে। তো ট্রানজাকশনের একটা কপি নেবেন, কপি নিয়ে ওই যে রেস্ট্রিক্টেড যেটা করছে ফিক্সড রেস্ট্রিক্টেডে ক্লিক করলে আপনার একটা ফর্ম দিবে, ওই ফর্মের ভিতরে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, এরপর হচ্ছে আপনার যে কন্ট্যাক্ট করার জন্য যে মেইল, আপনার মোবাইল নাম্বার, এরপরে আপনার যে সমস্যাটা আপনি ফেস করছেন ওই সমস্যা সুন্দর করে লিখবেন যে আমি কার্ড এড করছিলাম, কার্ড এড করলে এই সমস্যাটা দেখা যায় যদি অথরাইজড কোনো কার্ড ইউজ না করেন। যেমন দুবাইয়ের একটা কার্ড আছে পেপাল, পেপাল মানে কিন্তু ওই PAPYL এটা না, কিন্তু PYYPL একটা কার্ড আছে, ওইটা দুবাইয়ের একটা কার্ড, ওইটা দিয়ে অ্যাড চালানো যায়, যায় না এমন না, মানে এখন যা বাংলাদেশ সার্ভারে চালানো যায়। তো ওই কার্ডটা যখন আপনি অ্যাড করতেন, বাংলাদেশে অ্যাড করতো, তখন হতো কি অ্যাড ম্যানেজার ডিসেবল হইতো, ডিসেবল হইলে আমার একটা অ্যাপ্লিকেশন দিতে হইতো যে আমি এই কাজ করছি, এই কাজ করার পরে আমি কার্ডটা অ্যাড করছি, আমার কার্ড নাম্বার এত, আমার সিভিভি নাম্বার যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন দিয়ে দিলে তারা সুন্দর করে রিভিউ করতো, রিভিউ করলে 2 থেকে 4 সপ্তাহের ভিতরে তারা কার্ডটা অ্যাড করে দিত। বুঝতে পারছেন বিষয়টা? তো ওইরকম যদি আপনার যদি মনে হয় যে আমার কার্ডটা, ওই কিছু মানুষ থাকে যে আমরা তো ব্যাংক থেকে কার্ড বানাবো না, কিছু কার্ডতারা মানুষ থাকে না, তো ওই তারা কি করে, তারা এরকম কার্ড টার্ড নেয়, ভার্চুয়াল কার্ডগুলো নেয়, ভার্চুয়াল কার্ডগুলো নিয়ে এইসব কাজ করে, তখন কিন্তু অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। যদি কার্ডটা যদি অথেন্টিক হয় তাহলে তো আপনার অ্যাডস ম্যানেজার ফিরিয়ে দিবে, আর যদি কার্ড অথেন্টিক না হয়, আপনি যদি স্টেটমেন্ট না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডস ম্যানেজার পুরোপুরি একদম আজীবনের জন্য রেস্ট্রিক্টেড করে দিবে, তখন কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না। বুঝতে পারছি বিষয়টা? ওই বিষয়গুলো বুঝে শুনে করেন। আর যখন আপনি নতুন কার্ড অ্যাড করতেছেন, নতুন কার্ড যখন অ্যাড করবেন তখন সবসময় ফেসবুক আপনার $1 কাটতে নিবে। আর এই $1 কাটতে দিব মানে এরকম না যে এই $1 শেষ, এই $1 আবার রিফান্ড হয়। তখন কি করে, ফেসবুকের যে ট্রানজাকশন সিস্টেম আছে, গেটওয়ে আছে, সে কি করে নতুন যে কার্ডটা অ্যাড হলো ওই কার্ডটা দিয়ে সে ট্রানজাকশন করতে পারতেছে কিনা এই পারপাসে সে $1 নেয়, $1 নিয়ে আবার রিফান্ড করে। কারণ আমরা অনেক সময় দেখবেন যে ফেসবুকে অ্যাড যখন চালাই তখন আমার কাটার দরকার হচ্ছে ধরেন $15, সে আমার থেকে কাটটা বই আছে $25, মানে $10 বেশি একটা বই আছে। কারণ এই $10 যা কাটলো তার তো কোনো একটা রাইট আছে যে কেন কাটলো সে, যখন সে স্টেটমেন্ট টান দিবে, তার স্টেটমেন্ট যখন টান দিবে যদি কোনো কারণে কাটে তো কাটলো, কিন্তু ওই টাকাটা আবার রিফান্ড করে। যদি $15 আপনার বিল হয়ে থাকে ওই $15 রাখে, বাকি $10 সে রিফান্ড করে দেয়। এটা বুঝতে পারছেন? এই যে ডলারের যে ট্রানজাকশনটা, মানে আমার কার্ড থেকে ফেসবুকের সার্ভার বা ফেসবুকের অ্যাকাউন্ট, ওই যে ট্রানজাকশনটা, এই ট্রানজাকশনটা ঠিক আছে কিনা ওইটা দেখার জন্য ফেসবুক কি করে, $1 ট্রানজাকশন করে, প্রথমে ট্রানজাকশন করে, প্রথমে নিয়ে যায়, নিয়ে যাওয়ার 24 ঘন্টার ভিতরে সে আবার এটা $1টা রিফান্ড করে দেয়। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? তো যদি টাকা কাইটটাও নেয় ফেসবুক, কোনো সময় টেনশন করার কিছু নাই। যদি এরকম দেখেন যে আপনার ইনভয়েসের সাথে আপনার ব্যাংক স্টেটমেন্ট মিলতেছে না, মানে আপনার ইনভয়েসে দেখা যাচ্ছে $25, আপনার ইনভয়েস দেখা যাচ্ছে অন্য কিছু, মানে আপনি চিন্তা করতেছেন যে আমার $15 কাটা কাটিয়ে দিছে $25, তখন টেনশনের কিছু নাই, কোনো কারণে এসে কাটছে, হয়তো আপনার ইয়েটা চেক করতে নিয়েছিল কি জানি বলে, আপনার ট্রানজাকশনটা হয়তো ঠিকঠাক করে কাজ করতেছিল না, এটা চেক করার জন্য আপনার টাকাটা কেটে নিছে, এটা পরবর্তী সময় আবার এটা রিফান্ড করে দেবে। এটা ক্লিয়ার? মানে আপনি যতটুকু স্পেন্ড করছেন ততটুকু আপনার থেকে কাটবে, বেশি কাটবেন না। এদিকে কার্ড এড করে দিবেন, কার্ড এড করে দিলে আপনার অ্যাড গুলো সুন্দর করে চালাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে থাকলে বলেন। এতটুকু যে দেখাইলাম এতটুকু কোনো সমস্যা আছে কিনা, একদম পুরো বুঝতে পারছেন সিঙ্গেল ইমেজ অ্যাড কেমনে চালাতে হয়? 3টে ডিজাইন করবেন। আমি তো একটা দেখাইছি, কিন্তু এদিকে আপনি চাইলে সব এডিট করে দিতে পারেন। এডিট অপশনে যাই, এই দেখেন এদিকে একটা এরর দেখা যাচ্ছে না, এই এররের অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন, আপনার ওই যা এতক্ষণ যা দেখাইছি ওই জায়গাতে নিয়ে যাবে, জাস্ট কার্ডটা অ্যাড করে দিবেন, কার্ড অ্যাড করে দিলে কাহিনী শেষ।
অ্যাড লেভেলে যাই, এই যে দুইটা এরর দেখা যাচ্ছে না, এটার উপরে ক্লিক করেন অপশন। এবার অ্যাড প্লেসমেন্ট, এডিট প্লেসমেন্টে যদি ক্লিক করি, এটা কি বলতেছে ইন স্ট্রিম ভিডিওর ভিতরে সমস্যা। এবার দেখেন আমার ইন স্ট্রিম ভিডিওতে কি আছে, স্কোয়ার শেপ আছে না, কারণ ইন স্ট্রিমে অ্যাড আবার কি কি দিতে চাইতেছে, আমার বলতেছে কোন সাইজ দিতে, ইন স্ট্রিম অ্যাড, তো ইন স্ট্রিম অ্যাড হচ্ছে আপনার রিলস এর জায়গাটা, এটা রিলস এর সাইজটা, রিলস এর সাইজে আমার কি দিতে হবে 9:16 দিতে হবে। তো আমি 9:16 যদি আপনি রেশিও ডিজাইন করা থাকে তখন আপনি কি করবেন, এই যে আপলোড অপশন আছে, আপলোড অপশনে যান, আপনার কম্পিউটারে অবশ্যই ডিজাইনটা আছে, ওই ডিজাইনটা নেবেন, নিয়ে জাস্ট ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করলে এই জায়গাতে আপনার ওই সাইজটা চলে আসবে। মানে আপনি যে বিভিন্ন সাইজের বানাইলেন, ওই বিভিন্ন সাইজটা আপনার যে জায়গাতে যে সাইজটা দেওয়া দরকার ওই জায়গাতে ওই সাইজটা নিয়ে জাস্ট আপলোড অপশনে ক্লিক করবেন, আর যদি এই জায়গাতে থাকে তাহলে এদিক থেকে দিলেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপলোডে ক্লিক করলেন, আপলোডে ক্লিক করে আপলোডের ভিতরে যাবেন, ছবিটা নেবেন, ওপেন করবেন, ওপেন করলে দেখবেন এই যে জায়গাটা আছে এই জায়গাটার ভিতরে আপনার ইমেজটা শো করতেছে। এবার যদি ভিডিও হয় তাহলে কি করবেন, ভিডিওতে যাবেন, কিছু ভিডিও আছে আপনার ল্যান্ডস্কেপে দেখা যায়, কিছু আছে আপনার রিলস হিসেবে দেখাইতে হয়, আবার কিছু আছে 1:1 রেশিওতে দেখাইতে হয়। যেটা 1:1 রেশিওতে দেখাবেন ওটা দেখাইলেন, যেটা আপনি রিলসে দেখাইতে চান ওটা রিলসের সাইজে করে নেবেন, যেটা আপনি ল্যান্ডস্কেপে দেখাইতে চান ওটা ল্যান্ডস্কেপে করবেন। এদিকে এই যদি এই ক্ষেত্রে আমি ধরি তাহলে আমার কি হইতেছে, এটা আমার একটা রিলস চাইতেছে, এদিকে রিলসের অ্যাডের উপরে রিলস, মানে রিলসের উপরে অ্যাডটা দেখাবে, তাহলে আমার রিলস দিতে হবে, তাহলে আমি 9:16 যে রেশিওতে ভিডিওটা আছে ওইটারে এডিট করব, এডিট করে জাস্ট এদিকে থেকে বসাই দেবো। কথা বুঝতে পারছি? মানে আপনি প্রতিটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে আপনি এদিকে এডিট করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এটাও সেম জিনিস, অডিয়েন্স নেটওয়ার্কে যদি আপনি যান, এডিট প্লেসমেন্টে ক্লিক করেন, এডিট প্লেসমেন্ট ক্লিক করলে আপনার যেই ইরোটা দেখা যাচ্ছে, এদিকে কি হয়েছে, টু ডেলিভার টু অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডিং ভিডিও চেঞ্জেস ইন মিডিয়া ফর প্লেসমেন্ট ভিডিও, এদিকে বলতেছে যে আপনার এই যে ইয়েটা আছে এটার জন্য আপনার ইন্ট্রো একটা ভিডিও দেওয়ার জন্য, তো ভিডিও দিয়ে দেন আপনি একটা, যদি আপনার ভিডিও থাকে তাহলে ভিডিও দেন, যদি ইমেজ থাকে ইমেজ তো নিবেই না, ভিডিও দিব, তো ভিডিও দিতে হলে আপনার ইমেজটা সবসময় অডিয়েন্স নেটওয়ার্কের যে জায়গাটা হয়, অডিয়েন্স নেটওয়ার্কটা সবসময় স্কোয়ারেই থাকে, বুঝতে পারছেন, সবসময় স্কোয়ারে থাকে, ওই স্কোয়ারেই আপনি ইয়ে করতে পারেন। ফেসবুকের প্রতিটা জায়গাতেই মোটামুটি সব স্কোয়ারেই দেওয়া, বুঝতে পারছেন, ফেসবুক ফিডে দেখেন বা যত জায়গায় দেখবেন সব জায়গাতেই স্কোয়ার, খুব কম জায়গা আছে যেগুলোর ভিতরে আপনার রিল সাইজ বা ইয়ে সাইজ, ল্যান্ডস্কেপ সাইজ সবচেয়ে বেশি হচ্ছে লং ফরম্যাট ভিডিও যেগুলো, ওই ওই সাইডটাতেই আপনার ল্যান্ডস্কেপ ভিডিওগুলো দেয়, আর রিলসের জায়গায় তো রিলস দেখেন, তো এই জায়গা থেকে যদি ভিডিও থাকে সেক্ষেত্রে ভিডিও আপলোড করবেন, আর যদি না থাকে এটা স্কিপ করে দেন। এমন না যে আপনার প্রতি জিনিস ধরে ঠিক করতে হবে, এমন না, কিন্তু আপনার যদি একটু সমস্যাও থাকে ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওই তো এই জায়গাগুলোতে আপনার অ্যাডটা দেখাবেন, ঠিক আছে, যেহেতু আমরা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট সিলেক্ট করছি ওই জায়গাতে, এই কারণে আপনার এই জিনিসগুলো যাচ্ছে। যদি আপনি এই দুটো জিনিস আগে থেকে ম্যানুয়াল করে এই জিনিসটা দুটো জিনিস বাদ দিয়ে দিতেন তাহলে এই জায়গাতে আপনার অ্যাড দেখানোর বা অ্যাড ক্রিয়েটিভের সমস্যা আছে, এই জিনিসের এরর দেখাইতো না। বুঝতে পারছি? এরপরে বলেন আর কোন জায়গায় সমস্যা আছে, বুঝতে পারছেন পুরো এই যে সিঙ্গেল ইমেজ অ্যাড, এই সিঙ্গেল ইমেজ অ্যাড যেটা দেখাইলাম এস সেম এস, জাস্ট এটা যদি আপনি এটারে ডিলিট করে এই জিনিসটা ডিলিট করে দেন, ডিলিট করে এদিক থেকে ইমেজের জায়গায় আপনি যদি ভিডিও আপলোড করে দেন তাহলে এটা কি হয়ে যাবো, সিঙ্গেল ভিডিও, ঠিক আছে, মানে ভিডিও এটা কনভার্ট হয়ে যাবে। এদিকে আমার কোনো ভিডিও নাই এই কারণে আমি আপনাদের দেখাতে পারছি না, যেহেতু এদিকে জাস্ট ভিডিওটা দিবেন, ভিডিও দেওয়ার পরে ভিডিওটা এদিকে শো করবে, এই যে অ্যাড প্রিভিউতে ভিডিওটা শো করবে, ভিডিওটা শো করলে কি করবেন, জাস্ট এদিকে যা যা কাজ করছি আমরা, যেভাবে ক্যাপশন লিখছি, হেডলাইন লিখছি, বাটন সিলেক্ট করছি, করবেন, পুরোটা প্রিভিউ করবেন, প্রিভিউ করা শেষ, আইসা পাবলিশ করে দেন, কাহিনী শেষ। তাহলে আপনার ভিডিও গেল, ইমেজও গেল, দুইটা অ্যাডই আমার কমপ্লিট। ভিডিও বুঝতে পারছি? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখেন এদিকে যদি আমি ক্রিয়েটেডে দেই, ক্রিয়েটেডে দেওয়ার পরে আমার এদিকে আরেকটা কি অপশন আছে, ইউজিং এক্সিস্টিং পোস্ট, ইউজিং এক্সিস্টিং পোস্ট যদি আমরা ক্লিক করি এদিকে দেখতে পাবো আমার নতুন একটা অপশন আসছে, এটা কি আছে এদিকে, এদিকে অ্যাড ক্রিয়েটিভস, গত অপশন যেটা ছিল এটা তো অ্যাড ক্রিয়েটিভ লেখা ছিল, কিন্তু ওইদিকে আমার একটা ইমেজ আর একটা ভিডিও অ্যাড করার জন্য একটা বাটন দিছিল, এদিকে আমার কি বলতেছে ক্রিয়েট পোস্ট, আপনি চাইলে এদিক থেকে ক্রিয়েট পোস্ট করতে পারেন,
কিন্তু ফেসবুকের কিন্তু রিকমেন্ডেশন হচ্ছে আপনি প্রথমে পেজের ভিতরে আপলোড করেন পোস্টটা, কিছুক্ষণ রাখেন, রাখার পরে এরপরে গিয়ে আপনি ওই পোস্টের উপরে অ্যাড চালান। বুঝতে পারছেন? এতে কি হয়, ফেসবুক আপনার বিনিয়োগকারীদের আরো অনেক আরো ভালোভাবে অপটিমাইজ করতে হবে। এমন না যে ওই সিঙ্গেল ইমেজ অ্যাড বা ক্যারাজল অ্যাড যেটা দেখলাম, মানে ক্যারাজল অ্যাড তো দেখি নাই, সিঙ্গেল ইমেজ বা ভিডিও অ্যাড যেটা দেখলাম ওইটা করবে না, এমন না। ওইটা করতে যতক্ষণ সময় লাগবে অপটিমাইজ, ওই আপনি যদি ইয়ে করেন এক্সিস্টিং পোস্ট করেন ওইটা করতে আরো কম সময় লাগবে, কারণ আপনার পেজ সম্পর্কে সে জানে, পেজের ভিতরে কি কন্টেন্ট যায় সেটা জানে, সবকিছু সম্পর্কে তার কাছে একদম নথিপত্র আছে। কিন্তু ওই জিনিসটা যখন করতেছেন তখন আপনার নতুন করে আপনার অডিয়েন্স রিসার্চ করতে হচ্ছে, বাই করতে হচ্ছে, তারপরে অ্যাড দেয় দিতেছে। সবকিছুতে একটা ইয়ে আছে, কিন্তু ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে আপনি ক্রিয়েট এক্সিস্টিং পোস্ট করে পোস্টগুলো করেন, আগে ফেসবুকে পোস্ট করেন, পোস্ট করার পর ওইটার উপর আপনি অ্যাড চালান। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তো এদিকে আসলাম, আসার পরে আমি দিচ্ছি সিলেক্ট পোস্ট ক্লিক করি, সিলেক্ট পোস্ট ক্লিক করলে আমার পেজের ভিতরে যত ধরনের পোস্ট আছে সবগুলো পোস্ট এদিকে শো করা শুরু করবে। এখন আপনি যেটা নিতে চান আপনি ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করে সুন্দর করে দিতে কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিয়ে চলে আসবেন। এখন এদিকে কাহিনী হচ্ছে আপনার এদিকে কোনো ধরনের কিছু করার কিছু হয় না, মানে আপনার ক্যাপশন লিখতে হবে না, আপনার টাইটেল দিতে হবে না, আপনার ডেসক্রিপশন দিতে হবে না, কল টু অ্যাকশনও দিতে হবে না যদি আপনি ফেসবুক পেজে কল টু অ্যাকশন দিয়ে আসেন, বা ফেসবুক অ্যাড্রেস ফেসবুক পেজের সাথে যদি আপনি পেজে যখন খুলছেন তখন একটা কল টু অ্যাকশনের বাটন দেয় না, ওই কল টু অ্যাকশন বাটনে যদি আপনি কল টু অ্যাকশন দিয়ে আসেন সেক্ষেত্রে আপনার এদিকে কোনো কিছু চাবেন। এদিকে দেখেন আপনার চাইতেছে সেন্ড মেসেজ কল টু অ্যাকশন বাটন দিতেছে। এখন আমি যদি নিচের দিকে যাই কল টু অ্যাকশন কই থাকে একদম সবাই লাস্টে, এদিকে নো বাটন দেওয়া আছে, নো বাটন থেকে আমি এদিকে সেন্ড মেসেজ বাটন করে দিলে আমার যে উপরের যে ইরোরটা দেখতেছিলেন আপনি এই ইরোরটা দেখবেন উদা হয়ে গেছে। আছে ইরোর? নাই। এদিকের যে ইরোর গুলো আছে এতগুলো ইরোর কোথেকে আসছে? এতগুলো ইরোর আসছে কারণ ওনার যে ইমেজের অবস্থা, এই ইমেজের কারণে ওনার ওই অবস্থা 12টা জায়গায় উনি অ্যাডই দেখাইতে পারতেছেন না। এরপরে যখন অ্যাডটা দিবে তারপর মেসেজ আসবে না তখন করে আপনি অ্যাড ঠিক করে চালাইছেন। আসলে সমস্যা কেন আমার না ওনার, সমস্যা তো কন্টেন্টের ভিতরে। কন্টেন্ট যদি ঠিক না হয় 11 জায়গাতে স্যার অ্যাডই দেখাবো না, অ্যাড না দেখাইলে এবার চিন্তা করেন 11 জায়গাতে কত মানুষ আছে। বুঝতে পারছি? তো ওই হিসাব করে আপনাদের অ্যাড চালাইতে হবে। আপনি যদি মনে করেন যে মুখস্থ অ্যাড চালান জীবনও সেল পাইতেন না। আপনার ফেসবুকের যে রিকমেন্ডেশন আছে ওই রিকমেন্ডেশন অনুযায়ী আপনার অ্যাড চালাইতে হবে। ওনার এদিকে মাথায় কি আসলো জানেন? ওই এইসব ক্ষেত্রে মানুষের মাথায় দেন 51টা ছবি ওবায়দুল কাদেরের লগের মানুষ, মানে মাইরা দিছে ইচ্ছা মতো ছবি। তো এদিকে ওনাদের সাইকোলজি কি কাজ করে, আমি একটা পোস্টের ভিতরে আমার যত কাপড় আছে সব দেখাই দেব। ঠিক আছে? তো এই যে যিনি উনি কাজটা করলো, এখন ফেসবুকে কি করবো? ফেসবুকে দেখেন ফেসবুক সর্বোচ্চ কয়টা অ্যাড দেখাবে? ফেসবুক এই জায়গাতে একটা ইমেজ দেখাবে, মানে প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু দেখাবে। বাকি যে 50টা ডিজাইন আছে বা 51টা ডিজাইন আছে, 51, 52, 53, 54টা ডিজাইন আছে, এটা কিন্তু কাউরে দেখাবে। লস হলো কার মাঝখান দিয়ে? ওনার না? উনি যদি এই জায়গাতে অন্য একটা অ্যাড চালাইতো, এমন যে না আমরা অ্যাড দেখাতে পারি না, আমার বেস্ট সেলিং যে প্রোডাক্ট গুলো আছে বেস্ট সেলিং দিয়ে আমি একটা অ্যাড চালাই, আমি একটা অ্যাডের ভিতরে সবগুলো অ্যাড দেখাবো, সবগুলো কাপড় দেখাবো, সমস্যা নেই। ওইরকম করে আপনার স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে। এই জিনিসটা দেখে তো আমার নিজের কেন জানি লাগতেছে, বুঝছেন তো? এমন না যে এই অ্যাডটা যাবে না, এই অ্যাডটা কই দেখাবে সবচেয়ে বেশি? এই অ্যাডটা দেখাবে আপনার ফিডের ভিতরে বেশি। এটা কিন্তু আপনার অন্যান্য জায়গায় খুব কম দেখাবে, মানে ফিড ছাড়া অন্য যে সব জায়গাগুলো আছে, যেমন এদিকে একটা 11টা ইরোর আছে, 11টা ইরোর আপনি কি মনে করেন 11টা প্লেস কম প্লেস, আপনি যদি ক্লিক করেন দেন অ্যাড অন ফেসবুক রিলস, মানে সবচেয়ে বেশি যে জায়গার ভিতরে মানুষ থাকে ওই জায়গাতেই অ্যাড দেখাবো না এটা। এরপরে দেখেন মেসেঞ্জার স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজ বাদ দিলাম, ইনস্টাগ্রাম প্রোফাইল, একটা কাপড়ের বিজনেস যদি ইনস্টাগ্রাম প্রোফাইল না থাকে এর বিজনেসই নেই, সোজা কথা। যদি তার, এটা তো কথা আছে, যদি তার প্রাইসটা ওইরকম হয় যে ইনস্টাগ্রামে যেসব মানুষ থাকে ওইসব প্রাইসে যদি মানুষ হয় বা ওই মানুষগুলো যদি এই কাপড়টা কিনতে চায় তাহলে ইনস্টাগ্রামে অবশ্যই আপনার পেজ থাকতে হবে। এরপর ইন স্ট্রিম ভিডিও অ্যাড, মানুষ সবচেয়ে বেশি ফেসবুকে ঢুকে কি লেগে ভিডিও দেখার লেগে, ভাইরাল ভিডিও দেখার জন্য। তো ভিডিওর ভিতরে আপনার অ্যাড দেখাবো না, তো আপনার অ্যাডটা দেখাইলো কই আর? এইগুলোর বাদই দিলাম, রিওয়ার্ড টিওয়ার্ডের অডিয়েন্স নেটওয়ার্ক বাদই দিলাম, আপনার স্টোরিতে দেখাবে না, আপনার মেসেঞ্জার স্টোরিতে দেখাবে না, রিলসে দেখাবে না, ইনস্টাগ্রাম ফিডে দেখাবে না, মেইন মেইন যে জায়গা আছে ওই জায়গাতে অ্যাড দেখাবো না, পরে অ্যাড মেসেজ দেবো না, পরে অ্যাড ভালো হয়ে। এই কারণে ক্লায়েন্টের অ্যাড চালানোর আগে ক্লায়েন্টে বলে নিয়েন যে ভাই আপনি যে কাজগুলো করছেন এটি ভালো কোনো কাজ করেন নাই, আপনার অ্যাড দেখাইতে পারবো না, যদি না পারি কিছু করেন না, আগে ভাই কথা একটা নিব। ঠিক আছে? যেমন ধরেন আমাদের কিছু ক্লায়েন্ট আছে তারা বলে যে ভাই এটা করতে হবে, আমরা জানি যে এই কাজ করতো না, উনি যে কথা বলতেছে ওইটা কাজ করবে না মার্কেটে, বা ফেসবুক ওই রিকমেন্ডেশনে কাজ করে না। ফেসবুক অ্যালগরিদম আপনার কাজ করা শুরু করবেন, অ্যালগরিদম অটোমেটিক বুঝবেন যে কি কাজ করতে হবে কি করতে হবে না। ওই রকম ভাবে যখন আপনি ক্লায়েন্টে বলবেন
ক্লায়েন্ট বলতে না ঠিক আছে সমস্যা নাই, উনি কোন কারো থেকে শূন্য আসছে আইনা আপনারা বলতেছে যে এটা কইরা দেন, আপনি কইতেছেন এটা কাজ করবো না, তারপর বলতেছে কইরা দেন, তখন সুন্দর করে বলে দিবেন যদি কাজ না করে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, কথা আগে ভাগে মাইনে নিবেন। এটা বুঝতে পারছেন? কারণ এয়ার চালানোর পরে এরপরে বলবো যে আপনি $10 স্পেন্ড করছেন এটা পুরোপুরি লস গেছে, তখন আপনার করার রাস্তা আছে আমি আগে কইছি আপনার লস যাবে, বুঝতে পারছেন? কিন্তু লস খাইয়া এরপরে কইবেন যে জানতাম এটা হইছে না হইব না, তখন কিন্তু কইয়া লাভ নেই। ওইরকম করে একটু ফেসবুক অ্যাডারে বোঝার চেষ্টা করেন, যত বেশি অ্যাড বুঝতে পারবেন তত বেশি দেখবেন যে আপনি অটোমেটিক বাকি অ্যাডগুলো বুঝতেছেন। তো এদিক থেকে ওনাদের জাস্ট ইমেজটা অ্যাড করে দিলাম, এক্সিস্টিং পোস্টে আমার কোনো কিছুই অ্যাড করতে হবে না, কারণ উনি আগে থেকেই ক্যাপশন দিয়ে রাখছে। আপনি যদি চান যে এটার সাথে আরো কিছু ক্যাপশন অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন, যদি চান যে আমার দরকার নাই তাহলে দরকার নেই। এরপর সাজেশন পোস্ট, আপনি যদি চান যে এই অ্যাডের সাথে আরো কোনো সাজেশন থাকুক ওই সাজেশনগুলো আপনি দিতে পারেন, এগুলো আমরা দেই না, যদি আপনার মন চায় দিতে তাহলে দিয়ে দিন, কোনো সমস্যা নাই। দিয়ে দিলে ওই আবার শুরু থেকে আবার একটা রিভিউ দিবেন, রিভিউ দিয়ে যদি সব ঠিকঠাক থাকে মেসেজিং অপশন ঠিকঠাক থাকে আপনি জাস্ট এদিকে পাবলিশ করে দিবেন। বুঝতে পারছি বিষয়টা? তো কয়টা অ্যাড দেখলাম আমরা? তিনটা অ্যাড, একটা হচ্ছে ইমেজের, একটা ভিডিও এর, একটা হচ্ছে এক্সিস্টিং পোস্টের। কারণ এই এক্সিস্টিং পোস্টের ভিতরে আপনি ভিডিও এড চালাতে পারবেন, যদি এই কন্টেন্ট স্টিলের জায়গাতে আপনার ভিডিও কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ভিডিও কন্টেন্ট চালাবেন, যদি এটা রিলসে থাকে তাহলে রিলসের অ্যাড চালাবেন, ওইটা ভিডিও হিসেবেই যাবে কিন্তু ওই রিলসে যাবে, ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? আপনার কন্টেন্ট যেটা থাকবে পেজের ভিতরে ওই পেজের পোস্টটা জাস্ট ধরাই দিবেন, এদিকে ধরাই দিলে যেই অ্যাড আছে ওই অ্যাডে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আরেকটা অ্যাড দেখা যাবো, আরো এটা দেখা দিতাম, ওই অ্যাডটা দেখা যাচ্ছে না কেন, ওই অ্যাডটা একটু সময় নিয়ে রেডি করতে হবে, ক্যারাজল অ্যাড। এখন আমি চাইলে তো আপনারা সব খাওয়া দিতে পারি, আপনারা সব খাইতে পারলে তো আমার সমস্যা নেই, 3 দিনের ক্লাস যদি আমি একদিনে দিতে পারি আমার সমস্যা আছে? এই আমি দেখা যাচ্ছি না কারণ ক্যারাজল অ্যাডটা একটু আলাদা করে দেখা যাচ্ছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আপনার একই প্রোডাক্ট মানে কয়েকটা প্রোডাক্ট একটার ভিতরে দেখাই দিবেন, উনি যে কাজ করছে এদিকে এই জিনিসটাই আমরা করবো কিন্তু আলাদাভাবে করবো, এরকম 11টা সেট করা যাবো না, কিন্তু আমার যে বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো আছে বা ক্লায়েন্ট নিতে চায় এরকম যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো আমি শোকেস করলে অটোমেটিক আমার সেল হবে। দেখবেন পাঞ্জাবি দোকানে গেলে আপনার এমন পাঞ্জাবিটা প্রথমে হাতে ধরাইবো যেটা সবচেয়ে বেশি সেল, ওই যে কিছু এই যে ঈদের ভিতরে সেল হয়েছে না এমনি কি একটা ডিজাইন করে একটা ভাইরাল হয়েছে না একটা শেপের, আপনি পাঞ্জাবি দোকানে যাবেন গেলে দেখবেন যে উনি প্রথমে আপনার ওই পাঞ্জাবিটা দিবে, কারণ ওইটাতে সেল হওয়ার সম্ভাবনা বেশি, ওটা স্টকে আছে বেশি, ওটা সেল হওয়ার সম্ভাবনা বেশি, এই কারণে যেটা সবচেয়ে বেশি বেস্ট সেলিং প্রোডাক্ট কি আছে ওই বেস্ট সেলিং প্রোডাক্ট সামনের দিকে দিয়ে এরপর আস্তে আস্তে আপনার যেগুলো কম সেল হয় এগুলোর উপর অন্যদিকে দেওয়া ভালো। আর যখন আপনার মনে করেন যে এই প্রোডাক্ট গুলো সেল হচ্ছে না তখন আপনার ব্র্যান্ড গুলো কি করে বা দোকানগুলো কি করে, তখন তারা ক্লিয়ারেন্স অফার দেয়। ক্লিয়ার অফার কি বিষয়টা হচ্ছে যে আপনার যে বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো ছিল ওইগুলো তো আপনি সেল করে দিয়েছেন, ওইগুলো নাই, আপনি ওই আপনার কাজ হচ্ছে বেস্ট সেলিং যে প্রোডাক্টটি আছে ওই প্রোডাক্ট দিয়ে আপনার যে পুরো কস্ট আছে ওই সব কস্ট উঠাই নেন, এরপরে যেগুলো সেল হইতেছে না এগুলো ক্লিয়ারেন্স অফার দিয়ে সুন্দর করে মার্কেট থেকে আউট করে দাও, মানে আপনার ইনভেন্টরি থেকে আউট করে দাও। এই ক্লিয়ারেন্স অফার বড় বড় ব্র্যান্ড যেগুলো দেখেন যে ক্লিয়ারেন্স অফার দেয় তাদের মেইন টার্গেট হচ্ছে এটা, যে এই সিজনের কাপড় তো আগামী সিজনে চলবে না, ঠিক আছে? তখন কি করে, তখন তারা ক্লিয়ারেন্স অফার দেয়, ক্লিয়ারেন্স অফার দিয়ে ওই যে স্টকে যে প্রোডাক্টগুলো আছে স্টক ক্লিয়ার করে দেয়, তারা আবার নতুন ইনভেন্টরি এদিকে না যুক্ত করে। তো ওনারা আসলে এই জিনিসটাই করতে চাইছে আমার যতটুকু মনে হয়, সব ধুমায় দিছে কিন্তু উনি যদি এদিকে তো ওই এরা এরকমই করে, রেডি করে লাভ নেই। ক্লায়েন্টের লগে কাজ করতে গেলে দেখবেন যে মাথা মেজাজ মেজাজ কত কোন লেভেলে খারাপ হয়, কিন্তু মেজাজ খারাপ করা যাবে না, যত কিছুই বলেন এজ এ মার্কেটার আপনার সবসময় মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যে বিষয়টা, মানে আপনার মেজাজ মেজাজ হচ্ছে মানে 130 ডিগ্রি গরম আছে, ঠিক আছে, কিন্তু আপনি এটা দেখাই দেবো যে আপনি অনেক রিল্যাক্স আছে, কারণ আপনি যদি দেখেন যে মেজাজ খারাপ হয়ে গেছে আপনার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কাছে, ঠিক আছে? আর ক্লায়েন্টের সাথে যখন আপনারা কথা বলবেন তখন খুব পোলাইটলি কথা বলতে হবে, আপনার সাথে আমি যে আপনার কথা বলতেছি আমি কিন্তু একটা ক্লায়েন্টের সাথে ওইরকম ভাবে কথা বলবো না, ঠিক আছে? তো ওই ক্লায়েন্টরে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্ট কি চায় ওই জিনিসটা আপনার বুঝতে হবে। আর আপনারা তো ক্লায়েন্টের সাথে কথা বলার মতো এখনো স্কোপে যান নাই, যদি পেজ টেস্ট রেডি করছেন আপনারা কাজ করতেছেন নি, আপনি কাজ করেননি? হ্যাঁ, না ওই যে ওনারে বলতেছি, আপনারও বলতেছি, কিছু করেন নাই, কিছু কবে করবেন, কবে? সোশ্যাল মিডিয়া তো শেষ হয়ে যাবো, সোশ্যাল মিডিয়া শেষ হয়ে গেলে তো
এরপর কবে কাজ করবেন? আপনারা করেন না দুইজন? পোস্ট করতেছেন? ক্লায়েন্ট টাইম পাননি? খোঁজার চেষ্টা করতেছেন? খুঁজতেছেন? কেমনে খুঁজতেছেন? দিতেছেন? এটা ভালো, কিন্তু আপনারা এই জিনিসটা যদি করতে পারেন এটা ভালো জিনিস। আপনি যে মেসেঞ্জারে দিতেছেন, হোয়াটসঅ্যাপে দিতেছেন, এটা যদি আসলে মেনটেন করতে পারেন এটা অনেক, মানে ইন ফিউচারে ধরেন ১ মাস ২ মাস পরেও আপনার একটা ভালো ফিডব্যাক দিবে। যদি আপনি রাইট পারসনের কাছে মেসেজগুলো দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে গ্রুপগুলো আছে না? বড়, বড় যে গ্রুপ। ১ নাম্বার গ্রুপে হচ্ছে আপনাদের একটা দেখাইছে মনে হয় ইকেব একটা গ্রুপ। ইক্রেপ গ্রুপ ছাড়া আপনি ব্র্যান্ড প্র্যাকটিশনার ইন বাংলাদেশ, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স মানে ওইটার ভিতরে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড ম্যানেজাররা আছে বা ধরেন মার্কেটাররা আছে, সবাই ওই গ্রুপের ভিতরে আছে। ওই জায়গাতে থাকলে কি হবে, আপনার ওই বাংলাদেশের মার্কেটিং সম্পর্কে একটা ধারণা হবে যে কোন ব্র্যান্ড কি মার্কেটিং করতেছে, কি কারণে তারা এরকম ক্যাম্পেইন চালাইতেছে, ওই বিষয়গুলো সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা হবে। আর ওই জায়গাগুলোর ভিতরে যদি আপনি লিঙ্ক আপ করতে পারেন, সোজা কথা হচ্ছে আপনার লিঙ্ক করতে হবে। আপনি লিঙ্ক আপ করতে পারেন, আপনার কাজের অভাব হবে না, এটা শিওর। আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্ট পাইতেছেন, ক্লায়েন্টের হাতছাড়া করতে দিবেন। উনি কি কাজ চায় ওই কাজ সম্পর্কে আপনার খুঁজে বের করেন। প্রথম ২ টা একটা ক্লায়েন্ট আপনার হয়তো মিসলিড হইতেই পারে। কিন্তু ক্লায়েন্ট যাতে না ছুটে এটা এনশিওর করেন। একদম ইনিশিয়ালি আপনি ওই কাজটার জন্য প্র্যাকটিস করেন বা ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করেন যেটা আপনি একদম 100% দিতে পারবেন। আপনি ফেসবুক অ্যাড দিতে পারবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ দিতে পারবেন, ঠিক আছে? ডিজাইন করতে পারবেন। ডিজাইনটা আরো প্র্যাকটিস করতে হবে, ডিজাইন আরো চেঞ্জ করতে হবে, কিন্তু ডিজাইন করতে পারবেন আপনার, ঠিক আছে? এরপরে ধরেন আর কি দিতে পারেন, ফেসবুক সেট আপ করে দিতে পারেন। এরপরে যদি আরো কিছু থাকে, মানে উনি আরো কিছু চাইতেছে, ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কাজ ছাড়েন না, মেইন কথা হচ্ছে কাজ যদি পান, কাজ ছাড়া দরকার নেই। বুঝতে পারছেন? কারণ ইনিশিয়ালি আপনার কাজটা শিখতে হবে। যখন আপনি কাজটা শিখে যাবেন, আপনি জানেন যে কিভাবে কাজগুলো করতে হয়, তখন আপনি ডিমান্ড আনবেন যে আমি এত ডলারের নিচে কাজ করি না, এত টাকার নিচে আমি কাজ করি না। যখন আপনি কাজ করতেছেন না, কাজ একদম পাইতেছেন না, তখন কিন্তু আপনি যে কাজটা পাইতেছেন ওইটা আপনি টাকার জন্য করলে হবে না, ওইটা আপনার এক্সপিরিয়েন্সের জন্য করতে হবে। আপনার যখন এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, আপনি ক্লায়েন্ট বোঝা শুরু করবেন, আপনি বুঝবেন যে কোন রাস্তায় গেলে ক্লায়েন্টটা আছে। ওই জিনিসটা যখন বুঝবেন তখন আপনি ডিমান্ড করেন যে আমার সার্ভিস চার্জ এত। বুঝতে পারছেন বিষয়টা? ওইরকম ভাবে কাজ করা শুরু করেন, দেখবেন যে ইয়ে করতে পারবেন, ক্লায়েন্ট পাবেন। বাংলাদেশের মার্কেটে ভাই ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড টিয়া পয়সা উড়ে আকাশের ভিতরে। খালি একটু টান দিয়ে আপনি হাতে নিয়ে আইতে হবে, এতটুকুই কাজ। প্র্যাকটিস করেন, রেগুলার একটু প্র্যাকটিস করেন আর হচ্ছে কাজ করেন। এই আজকে যে অ্যাডটা দেখাই দিলাম না আপনারা, এই অ্যাডটা যদি আপনি অ্যাড ম্যানেজার থেকে চালাতে পারেন, আপনাদের ডিমান্ড খুব সুন্দর করে কথা বলতে পারেন, ক্লায়েন্ট যদি ঠিক করে হ্যান্ডেল করতে পারেন, শুধুই অ্যাড ম্যানেজারের লেগে আপনি শুধু অ্যাড চালাবেন, নট ডলার চার্জ, শুধু অ্যাড চালাবেন। এটার জন্য আপনি ৩০০ থেকে ৪০০ টাকা, ৫০০ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন যে আমি আপনার অ্যাডে অ্যাডস ম্যানেজার থেকে চালাবো, ঠিক আছে? বুস্ট করলে আমরা টাকা নিই না, কিন্তু অ্যাডস ম্যানেজার থেকে যখন আমরা অ্যাড চালাই তখন কিন্তু আমরা আলাদা করে সার্ভিস চার্জ নিই। মানে ডলারের চার্জ আলাদা, ব্যাটের চার্জ আলাদা, কিন্তু আমার চার্জ আবার আলাদা। এটার লোকে আবার ওই আমরা তো অ্যাড বুস্ট করলে কি করি, ডলার চার্জ, সার্ভিস চার্জ, আমার চার্জ সব ঢুকে দিই না ১৬০ টাকা বা ৫০ টাকার ভিতরে। কিন্তু এ দিয়ে আমরা ওই সিস্টেমে কাজ করি না। এদিকে আমরা কি করি, যদি আমার অ্যাডস ম্যানেজার থেকে আমার অ্যাড চালাতে হয়, আমার সার্ভিস চার্জ আলাদা। কারণ অ্যাডস ম্যানেজারে অ্যাড চালাতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে অ্যাড চালাতে হয়। বুস্টে না আমি গেলাম অ্যাড চালাই দিয়ে বাইরে গেলাম, শেষ কাহিনী। ওইদিকে আমার ৫ টাকা হলো লস নেই, ১০ টাকা ১৫ টাকা হলো আমার লস নেই। কিন্তু এদিকে গেলে গেলে আর এদিকে আমার ১০ টাকা ১৫ টাকা ১২ টাকা ৫০ টাকা এইসব কাজ করে লাভ নেই। বুঝতে পারছেন? তো এস সেম এস আপনি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলেও সেম। আপনি যে চার্জটা দিবেন গিগের ভিতরে, ওই গিগের চার্জটা আপনার সার্ভিস চার্জ। যে এই সার্ভিস এত টাকার ভিতরে আমি এই সার্ভিসগুলো তোমার দিব, এত টাকা আমি ক্যাম্পেইন বানাই দিব, এতটা অপটিমাইজ করে দিব, এতবার দেখা দিব, বা ধরেন আপনার একটা অ্যাড রিপোর্টিং বানাই দিবেন, এরকম করে সুন্দর করে আপনি এই জিনিসগুলো করবেন। তো ক্লায়েন্টরা আপনি যখন বাংলাদেশি ক্লায়েন্টের সাথেও কথা বলবেন, তখন আপনি এইভাবে কথা বলতে হবে যে আপনার অ্যাডটা যদি আপনি বিজনেস ম্যানেজার থেকে চালান বা অ্যাডস ম্যানেজার থেকে চালান, সেক্ষেত্রে আপনি কম রাখেন। আমরা যেহেতু ৫০০ নিই, আপনি ৫০০ নিলে দিব না আপনার, ঠিক আছে? কিন্তু আপনি যদি এরকম প্রকাশ করতে পারেন, আপনার পার্সোনালিটি এমনভাবে প্রকাশ করতে পারেন যে আপনি অনেক দিন ধরে কাজ করেন, আপনার কথাতেই ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কয়দিন ধরে কাজ করেন। আপনি যদি ওনারা খুব সুন্দর ইনসাইট দিতে পারেন যে আপনার যেহেতু বিজনেসটা এরকম, আপনি অ্যাডটা এরকম ভাবে চালালে ভালো হয়, আপনি ইনসাইট দিতে পারবেন, ওনারা যখন ভালো কিছু বলতে পারবেন সে আপনার অটোমেটিক টাকা দিবে, কারণ আপনি তার বিশ্বস্ততা অর্জন করতে পারতেছেন। কিন্তু আপনি যখন তারে বলবেন যে স্যার আমি তো আজকে থেকে অ্যাড ম্যানেজারে কাজ শুরু করছি, আপনি আমাকে দিয়ে যত টাকা দিবেন, সে আপনার এমনি দিবে, ঠিক আছে? এর মানে এই না যে আপনি আপনার অপারগতা প্রকাশ করবেন না, আপনি অপারগতা প্রকাশ করবেন, কিন্তু কোন জায়গায় প্রকাশ করবেন আর কোন জায়গায় প্রকাশ করবেন না এটা আপনার বুঝতে হবে।
বুঝতে পারছেন বিষয়টা? আপনি একজন এমন মানুষের কাছে গেলেন যে টেয়াই বের করে না। তার কাছে যেয়ে কইলেন যে আমি তো আজকে থেকে এড ম্যানেজার কাজ শুরু করি। বাট ঠিক আছে আপনি একটা কাজ করেন, আমি ফ্রিল্যান্স, আপনি স্বেচ্ছাসেবক হিসেবে আপনি আমার সাথে এড চালান। লাভ হইলো কি? আপনি স্বেচ্ছাসেবক রাস্তাতেও করবেন, আপনি কাজ করতে যাবেন আর স্বেচ্ছাসেবক হয়ে যাবেন। লাভ নাই তো। আপনি খুব প্রফেশনালি কথাবার্তা বলার চেষ্টা করবেন। পেজটারে প্রফেশনালি সেটআপ করেন। দরকার হইলে আমার কাছে নিয়ে আয়েন। কোনো সমস্যা থাকলে ওইটা আমরা ঠিক করে দেই। আপনারা সবাই মিলে কাজ করেন। আর উনি তো মনে হয় আপনাদের সাথে আছে। আছেন না? তো উনার থেকে হেল্প নিয়েন। উনিও অনেক কিছু জানে। তো ঐরকম করে সুন্দর করে আপনারা করার চেষ্টা করেন। আর যদি পারেন LinkedIn এ বেশি অ্যাক্টিভ থাকেন। পারেন কি LinkedIn এ মাস্ট অ্যাক্টিভ থাকতেই হবে। LinkedIn এ অ্যাক্টিভ থাকেন, Facebook এর গ্রুপগুলাতে। এই যে ব্র্যান্ড প্র্যাকটিশনার নাম বললাম। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এর মতো যতগুলো গ্রুপ আছে, ওই সবগুলো গ্রুপের ভিতরে এড অন, মানে মার্কেটাররা যে জায়গাতে আছে ওই জায়গাতে এড হয়ে যান। মার্কেটাররা যেদিকে আছে ওইদিকে কাজ আছে, এটা শিওর। বুঝতে পারছেন? হয়তো তারে দিয়ে করাবো না, সে অনেক বেশি চার্জ করতেছে, আপনারে দিয়ে করাবে আপনি কম চার্জ করতেছেন। কিন্তু আপনারে দিয়ে কাজ করাইতেই হবে। বুঝতে পারছি বিষয়টা? আর ধরেন আজকে আপনার সাথে কথা বলে গেছে, সে আপনার কাজ দেয়নি। কিন্তু আপনি আজকে আপনার যার সাথে কথা বলতেছেন, আজকে আপনি যার সাথে কথা বলতেছেন, তার সাথে এমন ভাবে কথা বলেন যে তার টপ অফ দ্য মাইন্ডে আপনি থাকবেন। প্রাইসিং দিয়া, কাজের কোয়ালিটি দিয়া, কথাবার্তা দিয়া, বিহেভিয়ার দিয়া এমন ভাবে থাকেন যে টপ অফ দ্য মাইন্ডে আপনি থাকবেন। কেন আমি এই কথাটা বলতেছি? আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে এখন, যেগুলো আমি ২-৩ মাস আগে কথা বলছিলাম এগুলোর সাথে। মানে পিক্সেল সেটআপ, কনভার্সন, এপিআই এইসব কাজ নিয়ে আমরা ২-৩ মাস আগে কথা বলছিলাম। ওই যে ব্র্যান্ড প্র্যাকটিশনার যে গ্রুপগুলো বললাম, ওইগুলোর ভিতরে আমরা কনটেন্ট লিখতাম। ওই কনটেন্ট লিখলে তারা আমরা মেসেজ দিত যে আমার পেজের ভিতরে আমার ওয়েবসাইটে এই সমস্যা আছে, সমাধান করতে পারবেন কিনা। তখন আমরা বলতাম যে ঠিক আছে, এই সমস্যা কই কই আছে আমরা এগুলো দেখতাম। দেখে জাস্ট ফ্রি কনসালটেন্সি আমরা কি করতাম, ফ্রি কনসালটেন্সি দিতাম যে এই সমস্যাগুলো আছে আপনার, এইগুলো সমস্যা সমাধান করা দরকার। সাথে একটা এসইও করে এসইও রেট করে অ্যাড দিয়ে দিতাম যে আপনার ওয়েবসাইটের এই অবস্থা। এসইও রেট করতে কতক্ষণ লাগে, আমার ফরম্যাট রেডি করা আছে, আমি একটা টুলসে যাই, ওয়েবসাইট বসাই, আমার এসইও রেট করে দিয়ে দেয়, আমি জাস্ট কোডগুলো নিয়ে বয়াই দিই যে আপনার এসইও এর অবস্থায়, আপনার অ্যাডের অবস্থায়, আপনার বিজনেসের অবস্থায় নেন। এই যে আমি ওনার ফ্রি একটা কনসালটেন্সি দিলাম না, এই ফ্রি কনসালটেন্সি ২ মাস পরে যখন আমার অ্যাডের দরকার হবে, তার তার ধরেন ওই ২ মাস আগে তার একটা মার্কেটার ছিল, মার্কেটার একটা ছিল, সে চাইতেছে না ওই মার্কেটার সাথে, কিন্তু ওই মার্কেটার কোনোভাবে তারা ছেড়ে দিছে বা ওই মার্কেটার কিছু একটা করছে, তারে আর নাই। তখন কিন্তু তার মাথার টপ অফ দ্য মাইন্ডে থাকবে যে আমি অ্যাডস মার্কেটার থেকে একটা ফ্রি কনসালটেন্সি পাইছিলাম, তারা আমার ভালো একটা ফিডব্যাক দিছিল। সে যদি আমার ফিডব্যাক, আমি যে ইস্যুগুলো দিছিলাম ওইগুলো যদি ওভারকাম করে, সে যদি প্রফিটেবল হয়, একটু বিন্দু পরিমাণে যদি প্রফিটেবল হয়, সে কিন্তু আমার কথাটা মনে রাখবে, সে আমার সাথে কাজ করতে আসবে। বুঝতে পারছেন? ওই ফিড কনসালটেন্সি, সুন্দরভাবে কথা বলা, বিহেভিয়ারটা সুন্দর রাখা, ওই জিনিসগুলো যত বেশি রাখতে পারবেন, ক্লায়েন্ট তত বেশি আপনার কাছে আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ক্লায়েন্ট ধরাই দেন, ক্লায়েন্ট ধরাই দিতে পারি, কোনো সমস্যা নেই। মাছ ধইরা দেওয়ার থেকে মাছটাকে কিভাবে ধরতে হয় ওই জিনিসটা শিখিয়ে দিলে আজীবন মাছ ধরে খাইতে পারবেন। এখন ধরেন আমি ইংলিশে আপনার কথা কয়ে কাজ লইয়া দিলাম, আমি আপনার কয়দিন লইয়া যাবো ইংলিশে কথা কয়ে কাজ? ১ দিন, ২ দিন, ৪ দিন, ৫ দিন, ১০ দিন ধরাই দিলাম। এরপর ২০ নাম্বার দিন আপনি কি করবেন? ২০ নাম্বার দিন তো আপনারই কথা কইতে হবে। তো আপনি যদি ভাঙা ইংলিশ কইতে বুঝতে পারেন যে আমার ক্লায়েন্টরা আমার কাছে এই ইংলিশগুলো জানতে চায়। আমার ক্লায়েন্ট আমার এই সার্ভিসের জন্য এই ইংলিশগুলো বলা যথেষ্ট। তখন আপনি নিজে আপনার ব্রেইন নিজে করে নিব যে এই ইংলিশগুলো আমি পারি। আপনি কি মনে করেন বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে, বড় লেভেল 2 সেলার আছে, তারা অনেক ভালো ইংলিশ কয়। আমার কথাই ধরেন না, আমি ইংলিশ কইতে পারি না ঠিক করে। মানে যতটুকু আমার কনভারসেশন করা দরকার, আপনি অতটুকু ইংলিশ পারেন। আপনার আইএলটিএস লেভেলে ইংলিশ জানার দরকার নেই। জাস্ট আপনার ফিলিংস যেটা আছে আপনি এক্সপ্রেস করতে হবে। ওনার ফিলিংসটা আপনার বুঝতে হবে। এটা যদি আপনি বুঝতে পারেন, আপনি কাজ নিতে পারবেন। এটা ক্লিয়ার? আর যদি মনে করেন যে আপনি তারপরও পারতেছেন না, তখন কি করবেন জানেন? আমরা এই বুদ্ধিটা দেই যে আপনি সুন্দর করে লিখে ফেলেন আপনি কি বলবেন আপনার ক্লায়েন্টকে। ক্লায়েন্ট আপনার কি কোয়েশ্চেন করতে পারে? এড এর ক্ষেত্রে আপনার কি কোয়েশ্চেন করতে পারে? বা আপনি ক্লায়েন্টের কি কোয়েশ্চেন করতে পারেন? ওই কোয়েশ্চেনগুলো সুন্দর করে নোট ডাউন করেন। নোট ডাউন করে আপনি নোট ডাউন করতেছেন, উনি আপনার সাথে আসতেছে, কথা বলতেছে। ১ম এ গ্রিটিংস তো সবাই জানে। হাই হ্যালো তো সবাই করতে পারে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখেন, দুবাই এর কাজ-টাজ করলে, মানে আরব টাইপ বা মুসলিম টাইপের কোনো কাজ করলে এর সাথে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করবেন, দেখবেন কাজ পাওয়ার চান্স বেড়ে গেছে। ঠিক আছে? কারণ আপনি একটা মুসলিম, সেও একটা মুসলিম, একটা কানেকশন ফিল হয়। আমি এই জিনিসটা দেখছি আরকি, মানে একটা কানেক্টেড ফিল করা যায়। কিন্তু ওই বাইরের দেশের সাথেও বাইরের দেশের মতো বিহেভিয়ার করবেন, দেখবেন অনেক ভালো কাজ পাওয়া যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে তো মনে করেন কোনো কথা নাই। যত বেশি সুন্দর করে কথা বলবেন, তত বেশি দেখবেন কাজ দিবে। কিন্তু কাহিনী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা টিয়া পয়সা নিয়ে একটু সমস্যা করে। ঠিক আছে? তারপরেও ইনিশিয়ালি ওই জিনিসগুলো মাথায় রাখেন না। ইনিশিয়ালি রাখেন যে আমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্টের বিহেভিয়ার জানতে হবে। আমার যে কথা বলার
ফ্লুয়েন্সি আছে ওই ফ্লুয়েন্সিটা বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? আর ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন খুব সুন্দর করে বাংলা ভাষায় খুব সুন্দর করে কথা বলবেন, ইংলিশ বললে খুব সুন্দর করে ইংলিশ বলবেন। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে বিষয়। এখন বলেন আপনাদের অবস্থা কি অবস্থা একটু আমারে বলেন। আপনাদের ক্লাসটা মনে কয়টা, 16টা নিয়ে গেছে ক্লাস না 15টা? 15টা, আজকে নিয়ে 15টা ক্লাস। 15টা ক্লাসে কি অবস্থা, মানে কি বুঝতেছেন? ডিজিটাল মার্কেটিং বুঝতেছেন কিনা? মানে ডিজিটাল মার্কেটিং তো পুরোপুরি বুঝতেছেন না, মানে টুলস গুলো বুঝতেছেন কিনা যতটুকু বোঝানো হয়েছে? কোনো সমস্যা আছে কিনা? ক্লাসে কোনো ঝামেলা আছে কিনা? মানে আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতে অসুবিধা হয় কিনা? না, যদি মনে করেন আমার কথা না বুঝেন সেক্ষেত্রে তো আপনি আসলে আলটিমেটলি টুলসটা বুঝবেন না। যদি আমার কথা বুঝেন, এখন দেখেন না ভাই, আমি যদি আপনার অ্যাডস ম্যানেজার বুঝাতে চাই আমি আপনার অনেক ডিপে বুঝাতে পারবো, কিন্তু আমার মনে হয় না আপনার এই লেভেলে এসে আপনার ডিপ বোঝার দরকার আছে। মানে এখন আপনারা যে লেভেলে আছেন এই লেভেলে এত ডিপে যাওয়ার দরকার আছে, কারণ আমি যদি আপনার ডিপে নিয়ে যাই, আমি আপনার ডিপে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনার বিডিং বুঝাতে পারি, বিডিংটা কেমন ওইটা বুঝাতে পারি, বিডিং এর পিছনে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হয়, যেমন হাইয়েস্ট ভলিউম, হাইয়েস্ট ভলিউম বিডিং যদি আমরা বুঝাতে, হাইয়েস্ট ভলিউম বিডিং এরই আপনি আপনার 1-2 ঘন্টার ক্লাস নিতে পারবেন। হাইয়েস্ট ভলিউম বিডিং আপনার জানার দরকার নেই। আপনি যখন অ্যাডস ম্যানেজারটা ভালো করে বুঝতে পারবেন তখন আপনি নিজে নিজে রিসার্চ করে বুঝতে পারবেন যে হাইয়েস্ট ভলিউমটা কিভাবে কাজ করে, যে হাইয়েস্ট ভলিউম বিডিং আমি দিতেছি এই বিডিংটা আসলে কিভাবে কাজ করে। কোর পার্ট কিন্তু আপনারা বলে দিচ্ছি আমি যে হাইয়েস্ট ভলিউম এর কাজটা কি, কিন্তু আপনার এই ভলিউমটা কিভাবে কাজ করে ওই জিনিসটা যদি আপনার বুঝতে হয় আপনি সুন্দর করে রিসার্চ করে বুঝে নেন যে হাইয়েস্ট ভলিউমটা কিভাবে কাজ করে। বুঝতে পারছেন? না সবকিছু যদি আপনারা ধরে বুঝাতে চাই আপনার মাথায় নিতে পারবেন। তো আপনার এখন এড ইনকাম করার জন্য, আপনার ইনকাম করার জন্য যতটুকু দরকার আপনারা ওই রাস্তায় নিয়ে যাইতেছে। কিন্তু আমরা এই কোর্সগুলো কেন করি, এই কোর্সগুলো আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমার ইনকামটা যাতে জেনারেট হয়। যদি আপনারা কাজ না করেন ইনকাম কেমনে জেনারেট করবেন? ঠিক না? কাজ তো করতে হবে ভাই। কাজ যদি না করেন আপনার আলটিমেটলি আপনি ইনকাম পাবেন না। কারণ মানে ওই যে কেউ তো আর কাউরে দিয়া যায় না, যার যারটা শেষে খুঁজে নিতে হয়। তো আপনারে মনে করেন আপনার এখন আপনার কপালে আপনার একটা গাড়ি লেখার মানে আপনার আল্লাহ আপনার জন্য একটা গাড়ি লেখা রাখছে আপনার রিজিকে, ঠিক আছে? বা আপনার নসিবে একটা গাড়ি আছে। কারণ আপনি যা আপনার পছন্দ হইলো গাড়ি, আপনার গাড়িটা লাগবেই, কিন্তু আপনি গাড়ি কেনার জন্য কোনো কাজ করতেছেন না, আপনি গাড়িটা কিনতে পারবেন? আপনার কাজ করতে হবে, ওইটা আপনার নসিবে আছে, আল্লাহ আপনার অটোমেটিক দিবে। আপনি কাজ করতেছেন না, আপনার আল্লাহ কেমনে দিবে? কারণ আপনার কাজ করতে হবে, কাজ করতে হলে আপনার একটু সময় দিতে হবে, আর সময়টাই খুব মেইন বিষয়। একটা জিনিস আমরা সবসময় বলি, সময় যত বেশি দিবেন সময় আপনার তত বেশি সময় দিবে। এটা বুঝতে পারছি? আপনি যত বেশি স্কিল ডেভেলপমেন্ট সময় দিবেন, আলটিমেটলি আমরা টাকা হচ্ছে আমাদের মেইন বিষয় না। এই টাকাটা আসলে আমাদের কি দেয় বলেন তো? ফ্রিডম ছাড়া আর কি দেয়? মানে টাকা যে আমরা ইনকাম করি, এই যে আমরা বলি এই মানুষটা অনেক বড় লোক, তার যা ইচ্ছা তা করে, সে যা ইচ্ছা তা কিনে, এই যে জিনিসটা কিনতেছে টাকা দিয়ে কিনতেছে না, এই টাকাটা আসলে আমাদের ফ্রিডম ছাড়া আর কি দেয়? এই যে কোনো জিনিস কিনতে ইচ্ছে হচ্ছে আমি কিনা ফেলছি, এটা হচ্ছে আমার ফ্রিডম, কারো জিজ্ঞেস করতে হচ্ছে না, কিন্তু এটা ছাড়া আর কি দেয় বলতে পারবেন? আমি কিছুক্ষণ আগে বলছি কিন্তু কি দেয়? সময় দেয়। সময় কেমনে দেয়? ধরেন আপনার একটা কাজ করতে ধরেন 2 মাস লাগবে, ধরেন একটা বিল্ডিং দ্বারা করাইতে 1 বছর লাগবে। এখন আপনার কাছে হিউজ টাকা আছে, মানে আপনার একটা 10 তলা বিল্ডিং করতে যত টাকা লাগে তার থেকে বেশি টাকা আছে আপনার কাছে। কারণ আপনি জনবল বেশি লাগাই আপনি বিল্ডিং এটা তাড়াতাড়ি করতে পারবেন না। হ্যাঁ, বিল্ডিং এর কিছু রুলস রেগুলেশন আছে যে এতদিন এটা রাখতে হবে, অতদিন ওটা রাখতে হবে, কিন্তু আপনি কাজটা তো অনেক স্পিডে করতে হবে, তাই না? তো আপনার সময়টা কি দিয়েছে, আরে টাকাটা আপনার কি দিয়েছে? একটা সময় দিয়েছে। এবার ধরেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনি ধরেন একটা জব করেন যেটাতে আপনি 20,000 টাকা পান, ওইটাতে আপনি সকালে ঘুমের থেকে উঠেন, উঠে যান, 6টা পর্যন্ত কাজ করেন, 6টা পর্যন্ত কাজ করার পরে আপনি বাসায় আসেন, বাসায় এসে আপনি ঘুমায় যান, আপনি ফ্যামিলির কোনো টাইম দিলেন? এখন ধরেন আপনি আমার একটা কাজ করেন, যে কাজটা আপনি করেন, ঠিক আছে, আপনার মন মতো কাজ, সেটা আপনার ইচ্ছে এই কাজ করা, আপনার ভালো লাগে এই কাজটা, এই কাজটা থেকে আপনার হিউজ টাকা আসতেছে, মান্থলি আপনি অনেক ভালো টাকা ইনকাম করতেছেন। এখন আপনার মনে হইতেছে আমার এই জিনিসটা করা দরকার ফ্যামিলির সাথে, একটু ঘুরে আসি কক্সবাজার জায়গা, একটু ঘুরে আসি, ধরেন আপনি কই যেতে পারেন, ধরেন শ্রীলঙ্কা জায়গায় ঘুরেই, বা ধরেন মালয়েশিয়া জায়গায় ঘুরেই, আপনারা করতে পারবেন না? কেন পারবেন? কারণ আপনার কাছে ওই মানি ফ্রিডম আছে, সাথে ওই মানিটা আপনার সময়ও দিতেছে। এখন ধরেন আপনার এজেন্সি আছে, কারণ এজেন্সি তো আর আপনি একলা চালান না, এজেন্সি একটা টিমের সমন্বয়ে চলে।
তো ওই টিম এজেন্সির কাজ করতেছে, টাকার জায়গায় টাকা ঢুকতেছে, আপনার কাজ আপনি করতেছেন। আপনার যত স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট আছে সব আপনি করে দিতেছেন। আপনাদেরও কাজ করার আছে, আপনারাও করতেছেন। করার পরেও আপনার কাছে সময় আছে। কেন আছে? কারণ যে কাজগুলো আপনার করা দরকার আপনি এগুলো ডেডিকেট করে দিতেছেন অন্য মানুষকে। অন্য মানুষ আপনার কাজটা করে দিচ্ছে, আপনি তারে টাকা দিয়ে কাজ করে নিতেছেন। তো আপনার কাছে ওই যে কাজ করার যে সময়টা ওইটা আপনার কাছে সেভ হয়ে গেল না? টাকা আসলে আপনার আলটিমেটলি কি দিল? সময় দিল না? ওই জিনিসটার জন্য আমরা টাকা ইনকাম করি। আমরা আসলে টাকা ইনকাম কেন করি? আমরা মনে করি যে টাকা ইনকাম করে একটু সুখে শান্তিতে থাকবো। আসলে আমরা সুখে শান্তিতে থাকতে চাই। ওই সুখ শান্তিটা আপনার সময় যদি না থাকে, সুখ শান্তিটা আসে না। ঠিক না? তো ঘুরে ফিরে আমরা সময়ের জন্য কাজ করি বা সময়ের জন্য টাকা ইনকাম করি। তো ঐরকম ভাবেই প্ল্যান করেন যাতে মানে সময়টারে আমরা ক্যাপচার করতে পারি। যেমন অনেক মানুষের অনেক প্ল্যান থাকে। যেমন যারা দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টর বা ডিজিটাল সেক্টরে যারা কাজ করে তারা দেখবেন যে যারা আর্লি এজ থেকে শুরু করছে কাজ, তারা দেখবেন যে উইদিন ৩০ বছর ৪০ বছরের ভিতরে ৩০ বছরের ভিতরে একটা এজেন্সি করে ৪০ বছরের ভিতরে তারা মানে অন্য লেভেলে যায়। ঠিক আছে? ডিজিটাল সেক্টরে যারা কাজ করে মানে আইটি সেক্টর এগুলোতে কাজ করে। এরপরে দেখবেন তারা সিটিও লেভেলে কাজ করে, সিইও লেভেলে কাজ করে, সিইও ডাবল ও লেভেলে কাজ করতেছে। তো ওইরকম করে তারা কাজ করতেছে। তো ওদের এক্সপিরিয়েন্সটা কেন বেশি হয়? কারণ তারা আর্লি এজ থেকে কাজ শুরু করে দিয়েছে। তারা জানে যে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, তারা জানে যে কি করলে কি হবে না হবে ওই বিষয়গুলো সম্পর্কে ধারণা আছে। তো যেহেতু আপনারা শুরু করছেন, আপনারাও মোটামুটি সব আমার ছোট। আপনি কোন ক্লাসে পড়েন? হ্যাঁ, ও আচ্ছা, সরি। তো উনি হচ্ছে আমার বড়, ঠিক আছে? বাকি আপনারা মানে আমার ছোট। তো আপনারা যেটা শুরু করছেন উনি হয়তো একটু ওনারটা বাদ দিলাম, ওনারটা ঠিক টাইমে আছে। উনি যেহেতু অনার্স শেষ করছে ওনার এখন সময়। ঠিক আছে? ওনার এখন হিউজ সময় আছে, উনি স্কিল ডেভেলপ করতে পারে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখন থেকেই কাজ করা দরকার। ঠিক আছে? কারণ আপনারা যত দেরি করবেন তত মার্কেটে পিছিয়ে যাবেন। যত দেরিতে মার্কেট প্লেসে ঢুকেন তত মার্কেটে পিছিয়ে যেতে হবে। আপুর ক্ষেত্রে জিনিসটা আলাদা। ঠিক আছে? কিন্তু উনি যদি মনে করেন যে ইন ফিউচার আমি একটা এজেন্সি করতে চাই, তখন ওই ক্ষেত্রে উনি আবার পিছিয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে আপনার প্রত্যেকটা সময় আপনার গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা সময় যদি গুরুত্ব না দেন ভাই, আলটিমেটলি দেখবেন যে আপনি পিছিয়ে গেছেন। ওই আশেপাশে যত ইনস্টিটিউট দেখেন, ওই এরা যেরকম মার্কেটিং করে এরকম মার্কেটিং আপনিও করে আপনি এজেন্সি চালাবেন। ঠিক আছে? আমি আর খুললা কিছু কইলাম না আরকি। তো ঐরকম ধরনের হওয়ার দরকার নাই। আপনি শিখবেন, এক্সপার্ট কাজ শিখেন, এক্সপার্ট মানুষ হন। একটা কাজ করেন, একটা কাজ দিয়ে যাতে আপনার ভালো একটা ইনকাম। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি আড়ং-এর মতো একটা ব্র্যান্ডের মার্কেটটা। আপনারা কেউ খুঁজে পাইব? আপনার ডাইক্কা নিয়ে গো বস একটা ক্লাস করে যান। বুঝছেন? আপনার একদিনে একটা ক্লাস নিবেন হলে আপনার পেমেন্ট যে পরিমাণ করবো আপনি সারা মাসে কাজ করে এই পরিমাণ পেমেন্ট উঠাইতে পারতেন। মার্কেটিং এমন একটা সেক্টর। মানে আপনারে টাকা দেওয়ার জন্য মানুষ বসে আছে। মার্কেটিং এ যারা কাজ করে, এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যারা কাজ করে, তারা টাকা দেওয়ার লাই মানুষ বসে রয়েছে। কিন্তু আমরা কাজ নিতে পারি না, কাজ করতে পারি না, টাকা নিতে পারি না, এই কারণে টাকা পাই না। এটা বুঝাতে পারছি? আপনি একটা টেবিলে বসেন, আপনি বসেন, আমি বসি, যেই বসে বা মার্কেটিং করে, মার্কেটিং রিলেটেড এক্সপেরিয়েন্স আছে যারা, তারা বসুক, দেখবেন টিয়া ওই টেবিলে সিনিমিনি করতেছে। বুঝছেন? আর আপনি তো আর এরকম মানুষকে ধরবেন না যে যার কাছে টাকা পয়সা নাই। আপনি এরকম মানুষকে রিচ আউট করবেন যার কাছে টাকা পয়সা আছে, মার্কেটিং বাজেট আছে। যে সেলস ফানেলের ভিতরে এড চালাতে পারে এরকম মানুষকে আপনি টার্গেট করবেন নাকি? ইনিশিয়ালি করতে হইতেছি না। ইনিশিয়ালি আপনি ছোটখাটো ধরেন কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি লার্জ স্কেলে কাজ করবেন তখন তো আপনি ওই রেগুলার টার্গেট করবেন। তাই না? যদি আমাদের কথা জিজ্ঞেস বলেন, আমরা টার্গেট করি কাদেরকে? যাদের মার্কেটিং বাজেট ৫০ থেকে ১ কোটি টাকা। কারণ ওইগুলোতে কাজ করে মজা। আপনি ঠিক করে অ্যাড চালাতে পারবেন, কাজ করতে পারবেন, কাস্টমাইজ ভাবে আপনি ইন আ প্রপার ওয়েতে আপনি মার্কেটিং করতে পারবেন। তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ট্র্যাক করতে পারবেন। ওইরকম ভাবে আমরা কাজ করি আমরা। কিন্তু ১ম দিকে যদি আমি চিন্তা করতাম জীবনে আমি এই চিন্তা করতে পারতাম? চিন্তা করা যায় না। ১ম দিকে ছোট, ছোট কাজ করেন, নলেজ গ্যাদার করেন, অনলাইন মার্কেট প্লেসের উপরে ফোকাস রাখেন, পাশাপাশি লোকাল মার্কেটের উপরে বেশি ফোকাস রাখেন। বুঝতে পারছি? কাজ যেদিকে আসবে ভাই সব জায়গা থেকে কাজ করতে হবে। ফেসবুক থেকে একটা শিক্ষা নিতে পারেন। এই যে আমরা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট ইউজ করি। কেন ইউজ করি? কারণ ফেসবুক আপনার যে অ্যাডটা আছে সব জায়গায় দেয়। আপনার ক্লায়েন্টটা কোন জায়গায় আছে আপনি জানেন না, কিন্তু এটা ফেসবুকেও জানে না। কিন্তু আমার যে ক্লায়েন্টটা আছে ওই ক্লায়েন্টটা যদি মনে হয় যে আমার এই প্রোডাক্টটা কিনা দরকার, সে পৃথিবীর যে জায়গাতেই হোক সে ওই জায়গা থেকে প্রোডাক্টটা কিনতে এবং আমার মেসেঞ্জার। বুঝতে পারছেন? এসএমএস আপনি এমন ভাবে সবকিছু প্রিপেয়ার করে রাখেন
যে আপনার মার্কেট প্লেস থেকেও কাজ আইতে পারে, লোকাল থেকেও কাজ আইতে পারে, আপনার বন্ধুর থেকেও কাজ আইতে পারে, আপনার আব্বাও আপনার কাজ দিতে পারে, আপনার আব্বার বন্ধু যে আছে তারও আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগতে পারে, সেও আপনার কাজ দিতে পারে। যার লগে কথা বলবেন তার লগে আপনার নিজের মার্কেটিং করবেন। বুঝতে পারছি বিষয়টা? বুঝতেছেন কথা? নিজের মার্কেটিং নিজে করতে হবে। নিজের ব্র্যান্ডিং যদি নিজে না করতে পারেন কেউ আপনার ব্র্যান্ডিং করে দিব। এটা ক্লিয়ার? আপনি মাইন্ড করছেন ক্লাস বলাতে? মাইন্ড করেন, আমি সরি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে আর কি। হয়তো সবাই ক্লাস জিজ্ঞেস করতে করতে আপনারাও ক্লাস জিজ্ঞেস করে ফেলছে। আচ্ছা, এরপরে বলেন কোনো কিছু জানার আছে কিনা, অ্যাড ট্যাড রিলেটেড কোনো সমস্যা আছে কিনা বা জানার কিছু আছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা পুরোটা? কোনো সমস্যা নাই তো? এর আগে ক্লাস করেন নাই কেন? এই তো করেন নাই কেন? আচ্ছা, তাহলে ঠিক আছে। ব্যস্ত থাকেন ভালো কথা, কিন্তু কাজ করেন, কাজ প্র্যাকটিস করেন, কাজ করার চেষ্টা করেন। আর ওনাদের পেজ আছে, ওই যদি আপনার মনে হয় যে আপনি টিম ওয়াইজ কাজ করবেন, টিম ওয়াইজ কাজ করেন। হ্যাঁ, হ্যাঁ, পেজ ওয়াইজ আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন না, খুব ভালো করতে পারবেন। কেন ভালো করতে পারবেন? টিম ওয়াইজ যত বেশি কাজ করবেন, মার্কেটিংটা আসলে টিমের খেলা। আবার টিম নাই, মার্কেটিং নেই। বুঝতে পারছি? একটা মার্কেটিং টিম, ওই একদিন বলছি আমার অনেকগুলো সেক্টর নিয়ে একটা মার্কেটিং টিম হয়। মার্কেটিং টিম ওই নট অ্যাবাউট আপনার 10টা মার্কেটার আছে মার্কেটিং করতেছে, এরকম না। একটা মার্কেটিং টিম অনেকগুলো জিনিস নিয়ে একটা মার্কেটিং টিম হয়, মানে অনেকগুলো সেক্টর নিয়ে একটা মার্কেটিং টিম হয়। আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট ডেভেলপার, ওই ওয়েবসাইটে যে ডিজাইন করতেছে ইউএক্স ইউআই ডিজাইনার, ওই ওয়েবসাইটের ভিতরে যে ট্র্যাক করতেছে ওইটার একটা মার্কেটার, যে মিডিয়া বাইং করতেছে সে একজন মার্কেটার, যে গ্রাফিক ডিজাইন করতেছে সেও একজন মার্কেটার। পৃথিবীতে যত মানুষ আছে সবাই একটা মার্কেটার। আপনার জন্ম শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনি যত কথা বলে যাচ্ছেন নিজের মার্কেটিং করতেছেন, কিন্তু আপনারা বুঝতেছেন না। ঠিক করে মার্কেটিং করেন, দেখবেন ক্লায়েন্টও পাবে। বুঝছেন? ঠিক করে যদি কথাবার্তা কইতে পারেন, ক্লায়েন্টও পাবে। আপনারা ধরুন কোন একটা দোকানে গেছেন, ঠিক আছে? দোকানের একটা সবচেয়ে পিন পয়েন্ট কি জিনিস জানেন? দোকানের সবচেয়ে পিন পয়েন্ট হচ্ছে সে সেল করতে পারে না, বা তার সেল যতটুকু সে আশা করে সে ততটুকু সেল করতে পারে না। তার লগে দাঁড়ায় দাঁড়ায় আপনি 10 মিনিট কথা বলেন না, যে ভাই আপনি এই জিনিসটা করেন। আপনি প্রথমে তার রিসার্চ করেন, তার দোকানে রিসার্চ করেন, তো তার সমস্যা কোন জায়গায় আছে। হয় তার ক্লায়েন্টের সমস্যা আছে, না হয় তার প্রোডাক্টের সমস্যা আছে, না তার প্রাইসের সমস্যা আছে, না তার প্লেসমেন্টের সমস্যা আছে। মার্কেটিং এর 4টা পি দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, এই 4 পি যে জিনিসটা আছে, এই 4 পি যদি একটু বুঝতে পারেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন তার একটা সমস্যা পাবেন। কোন জায়গায় সমস্যা আছে, সেল কেন হয় না। এবার ধরেন 4 পি তে কোনো সমস্যা নাই, এবার দেন তার মার্কেটিং এর কোন জায়গায় সমস্যা, প্রমোশনের কোন জায়গায় সমস্যা আছে। 4 পি তে কোনো সমস্যা পান নাই, তার 4 পির কোন জায়গার ভিতরে সমস্যা, আরো ডিপে যান। ডিপে দেখেন যে তার অ্যাড ঠিক আছে কিনা, তে অ্যাড চালায় কিনা, তার পেজ আছে কিনা। যদি ধরেন কসমেটিকের দোকান ধরি, আপনারা শুধু আমি টার্গেট করে যদি বলি, ওনাকে বাদ দিলাম না আপাতত। ধরেন কসমেটিকের দোকানে জানতে চান, বা ধরেন আপনার কোনো বান্ধবী আছে যার কসমেটিকের বিজনেস আছে। কুমিল্লা তো এরকম ইয়ে অনেক বেশি, যে মেয়েদের অনেক শপ আছে। তো ওনার ধরেন কোনো সেল হয় না, তো আপনি ওনার কি সাজেশন দিতে পারেন? একটা পেজ করো, পেজ করে এটা সুন্দর করে অপটিমাইজ করো, অপটিমাইজ করার পর এটার প্রমোশনে নাও, বা প্রমোশন না করলেও রেগুলার লাইভ লাইভ করো। ঠিক আছে? তো ওইরকম করলে কিন্তু সেলটা বাড়বে না। তো ওনার সেলটা কিভাবে করতেছে? একটা হচ্ছে ট্রেডিশনাল চ্যানেলে সেল করতেছে, আর এটা হচ্ছে ডিজিটাল চ্যানেল। ওনার চ্যানেল কয়টা হইলো? 2টা চ্যানেল হইলো না? এবার ধরেন আরো চ্যানেল করবেন, আরো চ্যানেল কেমনে করতে পারেন? আপনি একটা ওয়েবসাইট বানায় দেন, আরেকটা চ্যানেল হইলো। ঠিক আছে? এখন এই ওয়েবসাইটের ভিতরে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ভাইবার যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনি প্রোফাইল করা শুরু করেন। তো আপনার অ্যাকাউন্ট চ্যানেল কয়টা হইলো? আপনার মানুষ কত জায়গা থেকে আসতেছে? আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা বিজনেস, একটা দোকান, এই দোকানে কত জায়গা থেকে আমি মানুষ আনতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল মাধ্যম, ধরেন কান্দিরপাড়ে একটা দোকান আছে, এটা হচ্ছে আমার ট্রেডিশনাল মাধ্যম। কারণ এই কান্দিরপাড়ে আপনি চিন্তা করেন, ডাইন দিকের রাস্তা থেকে আইতে পারে, বাম দিকের রাস্তা থেকে আইতে পারে, খন্দকার থেকে আসতে পারে, সাতটা থেকে আসতে পারে। এদিকে কতগুলো চ্যানেল আছে আপনার। ঠিক আছে? এবার যদি আপনি এটা অনলাইনে নিয়ে যান, আপনি ফেসবুক থেকে আনতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, লিঙ্কডইন যতগুলো আছে, আপনি সব জায়গা থেকে আপনার ক্লায়েন্ট আপনার পেজে আনতে পারেন। আপনার চ্যানেলগুলো জাস্ট ক্রিয়েট করতে হবে। চ্যানেলগুলো ক্রিয়েট করে ওই চ্যানেলগুলো অপটিমাইজ করে রাখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের একটা জাস্ট একটা জেনারিক, আমাদের জাস্ট একটু ইন্সপায়ার করার জন্য আমি একটু বলি। আমারই একজন মানে সমবয়সী, তার কাজ আমরা করি, মানে আমার বয়সের ছিল।
তার একটা ইয়ে আছে, দোকান আছে, ওই যে ড্রপ শোল্ডারের বিভিন্ন টি শার্ট জার্সি প্যান্ট ট্যান্ট পাওয়া যায় না ছেলেদের, ওইরকম একটা দোকান আছে, দোকানটা অনেক সুন্দর। সে কোনো কিছু করে না, সে কি করে, তার একটা ফেসবুক পেজ আছে আর একটা টিকটক অ্যাকাউন্ট আছে, এই দুইটা জিনিসে তার গেটওয়ে কিন্তু দুইটা, তার ফেসবুক পেজ আছে আর একটা টিকটক অ্যাকাউন্ট আছে। সে কি করে, টিকটক অ্যাকাউন্টে তার প্রথম ভিডিওটা দেয়, সে যে ভিডিওটা বানায় সবগুলো রিলস তার টিকটক অ্যাকাউন্টে দেয়, আর টিকটক অ্যাকাউন্টে যেই রিলসগুলো দেয় এগুলো সব 1 মিলিয়ন বা 1 লাখ ক্রস করে দেয়, মানে খুব কম আছে 1 মিলিয়ন ক্রস করছে, 3-4টা ভিডিও আছে 1 মিলিয়ন ক্রস মানে ভাইরাল হয়েছে, আর কি যেগুলো আছে 80-90 80-90 70-80 এরকম করে ভিউ হইতেছে। এখন আপনি চিন্তা করেন, যেটাতে 10 মিলিয়ন ভিউ হয়েছে বা 1 মিলিয়ন ভিউ হয়েছে আর যেটাতে আপনার 70,000 ভিউ হয়েছে, দুইটার ভিতরে আমার ক্লায়েন্ট আছে না? এই 70,000 মানুষের ভিতরে আমার কিনতে পারে এরকম ক্লায়েন্ট আছে না? তো তারা কি করে, তারা টিকটকে ভিডিওটা দেখে, ধরেন টি শার্টটা পছন্দ হয়েছে বা ড্রপ শোল্ডারটা পছন্দ হয়েছে, তারা সে লিঙ্কটা দিয়ে দেয় তার লিঙ্কের ভিডিওর ভিতরে, লিঙ্কে ক্লিক করলে তারা নিয়ে যায় মেসেঞ্জারের ভিতরে, তার ফেসবুকের মেসেঞ্জারে নিয়ে চলে যায়, নিয়ে গেল ওই দিক থেকে জাস্ট সে একটা পারচেস করায় ব্যাক করে, মানে তার সেল হয়ে গেল। তার সেলটা কোন দিক থেকে আসলো তাহলে? টিকটক থেকে আসলো। সে কনভার্ট করলো কোন জায়গায়? মেসেঞ্জারে। তার তার এন্ড পয়েন্ট কিন্তু মেসেঞ্জারই। সে কিন্তু চাইলে পারতো টিকটক আর মেসেঞ্জারে ক্লোজ করাতে পারতো, কিন্তু সে কই ক্লোজ করাইলো না, তার পেজের ভিতরে আইনা। কি হলো, টিকটকের যে ক্লায়েন্টটা আছে তারে পেজে, ফেসবুক পেজে কনভার্ট করে দিল, কারণ যার টিকটক অ্যাকাউন্ট আছে তার অবশ্যই ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে। বর্তমানে বাংলাদেশে তো এরকম নাই যে ফেসবুক অ্যাকাউন্ট নাই, খুব কম মানুষ আছে যার ফেসবুক অ্যাকাউন্ট নাই। তো সে টিকটকের অ্যাকাউন্টটা টিকটকার থেকে তারা ফেসবুকে নিয়ে আসলো, পেজে লাইক দিয়ে রাখলো, কোয়ালিটি যদি ভালো হয় ওই ক্লায়েন্টটা তার থেকে আবার ড্রপ শোল্ডার কিনবে। তো সেক্ষেত্রে এদিকে কি সে অ্যাড চালাইলো? সে কিন্তু কোনো অ্যাড চালায় না এদিকে, কারণ টিকটকে বাংলাদেশে এখন অ্যাড চালানো যায় না। তো সে কি করলো, টিকটকের ক্লায়েন্টরা ফেসবুকে আনলো, ফেসবুকে আনলো, ফেসবুক থেকে সেল করে দিল। এতে টিকটকে তো আমি অ্যাড চালাতে পারতেছি না, টিকটকের ক্লায়েন্ট আমি ফেসবুকে আনলাম, আমার যে বিজনেস ম্যানেজারটা আছে, আমার যে অ্যাড ম্যানেজারটা আছে, যখন যে পারচেসটা করলো, মেটা সুইট দিয়ে যখন আমি পারচেসটা করাইলাম, তার ডাটা রয়ে গেল না যে এই ব্যক্তিটা আমার থেকে পারচেস করছে, তার কাছে আমি সেল করছি, এই জিনিসটা রয়ে গেল না, এই একটা ডাটা সে জমা হয়ে গেল এদিকে। রেগুলার পোস্ট করা, আপনার টিকটকের এখন অর্গানিক রিচ অনেক বেশি, যখন অ্যাড আসা শুরু করো না অর্গানিক রিচ দেখবেন কমাই দিব। এই কারণে আমরা এখন বলি যে সবাই যত বিজনেস আছে এখনো সময় আছে টিকটকে কন্টেন্ট বানানো শুরু করে। টিকটক যখন অ্যাড চালানো শুরু করবে বাংলাদেশে, সবসময় খেয়াল রাখবেন, যখন আপনার অ্যাড চালানো শুরু করবে আপনার অটোমেটিক অর্গানিক কমাই দেবে। ফেসবুকে আপনি একটা পোস্ট করলে 10টার বেশি লাইক পান, মানে আপনার যদি এরকম হয় যে আপনার বন্ধু বান্ধব অনেক বেশি আছে, আপনার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি, আপনি একটা ভাইরাল পারসন, তখন আপনার মনে করেন যে 70-80 1 লাখ 1.5 লাখ উঠে যাবে। আইমান সাদিকের অর্গানিক রিচ আছে, কিন্তু ধরেন আমি একটা পোস্ট করলাম, আমার পোস্টটা কারা লাইক দিবে? আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা লাইক দিবে, কারণ আমি পাবলিক ফিগার না। পাবলিক ফিগার হলে আপনি এটা পাবেন, কিন্তু আপনার যদি মনে হয় যে আমার এই পোস্টের ভিতরে 1000 লাইক লাগবে, তখন কিন্তু আমার অ্যাড চালাইতে হবে, কারণ অর্গানিক রিচ চাই। অর্গানিক যদি আপনার দিয়ে রাখে তাহলে আর হ্যাঁ অ্যাডটা চলবো কেমন? তার এই যে প্রোডাক্টটা আছে, লাইক কমেন্ট শেয়ারের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা সে সেল করবে কেমন? তো টিকটকে তো আর ওই অ্যাঙ্গেল নাই, টিকটকে বাংলাদেশে অ্যাড চালাইতে পারে না, তো এখন টিকটকে কি আছে? অর্গানিক রিচ আছে। মানে আপনি যদি রেগুলার কন্টেন্ট দিয়ে যান, আপনি রেগুলার কন্টেন্ট দিয়ে গেলে আপনি একটা সময় পরে 1 মাস 2 মাস পরে দেখবেন যে আপনার কোনো না কোনো কন্টেন্ট ভাইরাল হইতেছে, কোনো না কোনো কন্টেন্ট 70,000 80,000 হিট করতেছে, কোনো না কোনো কন্টেন্ট 1 মিলিয়ন হিট করতেছে। বুঝতে পারছেন? তো ওই যে হিট করে গেল 1 মিলিয়ন হিট করে গেল, মানে আপনার অ্যাকাউন্টে 1 মিলিয়ন মানুষ চিনে গেল, ওই 1 মিলিয়ন আপনি যত ভিডিও দিবেন ওই 1 মিলিয়নের কাছে আবার যায় পৌঁছায়। বুঝতে পারছি কথাটা? তো ওই অর্গানিকটা যতক্ষণ আছে ওই অর্গানিকটারে আপনার ইমপ্লিমেন্ট করতেই হবে। আর ওই যে ব্যক্তি আছে ওই ব্যক্তি ওই জিনিসটারই টার্গেট করছে, ওইদিকে অর্গানিক রিচ আছে, ওই অর্গানিক রিচে খেলছে সে, অর্গানিক রিচ থেকে সে ফেসবুকে কনভার্ট করে দিয়েছে খেলাটা। আপনার স্ট্র্যাটেজি বুঝতে হবে যে আপনি কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছেন, আপনি কি পেইড স্ট্র্যাটেজি যাবেন নাকি অর্গানিক স্ট্র্যাটেজি যাবেন? অর্গানিক স্ট্র্যাটেজি একরকম, পেইড স্ট্র্যাটেজি একরকম। পেইড স্ট্র্যাটেজি করতে গেলে আপনার অনেক কিছু ফানেলিং করতে হয়, আপনি অর্গানিক করতে গেলে ফানেলিং করতে হয়। এই যে ওই যে ছেলেটা করলো বা আমার যে ফ্রেন্ড আছে ওই যে করলো, বা আমরা তার এই স্ট্র্যাটেজিটা দিলাম, এই স্ট্র্যাটেজি আসলে কেন দিলাম? কারণ তার ইনিশিয়ালি তার ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু তার প্ল্যানিং ছিল আমি এদিকে দোকানে অনেক কিছু আমি ইনভেস্ট করে ফেলছি, আর আমি যদি অ্যাডও স্পেন্ড করি, অ্যাড দ্বারা আমার অপটিমাইজ করতে হবে, অ্যাড দ্বারা আমার অনেক কিছু করতে হবে, অ্যাডের লার্নিং মোডে দিতে হবে। আমরা কিন্তু তারা কইছি যে তুই যদি এই কাজটা করতে চাস তোর কিন্তু এমনি এমনি যাইতে হবে, তোর অ্যাডের কস্ট অনেক বেশি হবে, আর তুই কি করবি তুই কর। তখন মানে সে আমরা বললো যে আমরা অর্গানিক ওয়েতে যাই, সে একটু কষ্ট করবে, অর্গানিক ওয়েতে কষ্ট আছে,
সোজা কথা, পেইডেও যেরকম কষ্ট আছে অর্গানিক তার থেকে বেশি কষ্ট হয়। যেমন সে রিলস বানাইতেছে, ভিডিও করতেছে, ভিডিও কন্টেন্ট বানাইতে একটা কষ্ট আছে না? এই ভিডিও কন্টেন্ট বানানোর জন্য তার একটা এডিটর লাগতেছে, তার পেজগুলো মেনটেন করার জন্য তার একটা মডারেটর লাগতেছে। এই যে সবকিছুর পিছনে তার টাকা ইনভেস্ট আছে, কিন্তু সে আবার অ্যাডেও টাকা ইনভেস্ট করে, তার একটা মার্কেটিং বা ইয়াও আছে, বাজেট তো আছে, ওই বাজেট যদি ক্রস করে যায় তখন লসে যাবে। তখন ওই মার্কেটিং বাজেট চিন্তা করে আমরা স্ট্র্যাটেজিটা ডেভেলপ করছি যে টিকটকে কন্টেন্ট বানাইতে থাক, অর্গানিক রিচ বেশি আছে, ওইদিকে বানাইতে থাক, বানায় সুন্দর করে ফেসবুকে এটা কনভার্ট করে দেয়। ফেসবুকে কনভার্ট করলে আমার বিজনেস ম্যানেজার ইনফরমেশন পাইতেছে, পরবর্তীতে যখন আমরা অ্যাড চালাবো তখন আমরা ওইটা থেকে লুকে লাইক অডিয়েন্স বানাই অ্যাড চালাই দিলে আমাদের সেলস আসার সম্ভাবনা 2x বাইরে যায়। আমার কথা বুঝতে পারতেছেন? আমি কিন্তু এতক্ষণ যা কথা বলছি স্ট্র্যাটেজির কথা বলছি। কোন চ্যানেল দিয়ে আমি কিভাবে আনতেছি, আমি ইনস্টাগ্রাম দিয়ে, ইনস্টাগ্রামে অলরেডি মানুষ আছে, সরি টিকটকে অলরেডি মানুষ আছে, ওই মানুষের থেকে যারা পছন্দ হয়েছে তারা ফেসবুকে আসতেছে, ফেসবুকে যারা আসতেছে তার থেকে যারা কিনার তারা অলরেডি কিনা বাইরে দিতেছে, আর যারা আসতেছে, যারা কিনতেছে না তারাও কিন্তু আমার টার্গেট অডিয়েন্সই আসতেছে, যারা কিনতেছে না তারাও কিন্তু কিনতেই আসলো, কিন্তু হয়তো প্রাইসের কারণে কিনতেছে না, বা বিহেভিয়ারের কারণে কিনতেছে না, বা পছন্দ হয় নাই, বা পছন্দের কালার পাইতেছে না। বুঝতে পারতেছেন বিষয়টা? টার্গেট অডিয়েন্সে কিন্তু আমার ফেসবুকে আসছে। অর্গানিক ওয়ের অর্গানিক ইয়ের মজার জিনিসটা হচ্ছে যে অর্গানিকে যে জিনিসটা আসে একদম অর্গানিক আসে, একদম জেনুইন আসে। বুঝতে পারছেন? ধরেন 70টা মেসেজ আছে, ওইটার ভিতরে আপনি 40টা আপনি ঠিক করে মেসেজ সেল করতেই পারবেন অর্গানিক যদি হয়। ধরলাম বেশিটাই বাদ দিলাম, বেশিরভাগই বাদ দিয়ে দিলাম যে কিনলো না, 40টা যদি কিনতে পারেন আপনার মার্কেটিং কস্টের উপরে যাবো। আপনি যত টাকা মার্কেটে ফেলাইছেন অর্গানিক ইয়ের জন্য তেমন কিছু ফেলাইতে হয় না। ওই যে মডারেটরের বেতন দিতে হয়, ধরেন এত দিল 5,000 টাকা, এরপর ধরেন ভিডিও এডিটরে দিতে হয়, এরও দিল 5,000 টাকা, রিলস এডিট করে, তো ও ধরেন 10,000 টাকা গেল। যদি আপনার একটা ড্রপ শোল্ডারের দাম 800 টাকা হয়, যদি আপনি 40টা সেল করেন আপনার কত উঠাইতে পারবেন? 40,000 টাকা, 32,000 টাকার উপরে এমনি উঠাইতে পারতেছেন। তো আপনার আরামসে আপনার প্রফিটই আসতেছে। এটা জাস্ট আপনার কি চ্যানেল? ডিজিটাল চ্যানেল, ডিজিটাল চ্যানেল থেকে। এরপর অর্গানিক আপনার ট্রেডিশনাল চ্যানেল আছে, দোকানে এসে পার্চেস হইতেছে না, তো দিয়ে তো আমার মার্কেটিং কস্টই নেই করতে গেলে। ওই দিনের লাস্টেও আমাদের কিছুদিন আগে কথা হয়েছে, সে চাইছে অ্যাডে যাইতে, যেহেতু চলতেছে বিজনেস ভালো প্রফিটেবল আছে, প্রফিটেবল চলতে থাকবো, আস্তে আস্তে আমরা এটারে স্কেল করবো। এখনো এটা স্কেল পর্যায়ে যায়নি, স্কেল পর্যায়ে যখন যাবে, গত লাস্ট ঈদে মনে হয় 15 লাখ টাকা প্রফিট করছে, বুঝছেন? 15 লাখ টাকা প্রফিট, কিন্তু রেভিনিউ না, রেভিনিউ আরো বেশি, 15 লাখ টাকা তার প্রফিট হয়েছে জাস্ট এ অর্গানিক চ্যানেল। তো আপনারা চিন্তা করেন যে ডিজিটাল মার্কেটিং যদি ঠিক করে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার ক্লায়েন্টরা কোন দিকে নিতে পারবেন আপনি? বুঝতে পারছেন? আপনি যদি ক্লায়েন্টরা 15 লাখ টাকা দিয়ে দেন, সে আপনার 50,000 টাকা দিতে তার একটুও চিন্তা করতো না। এটা বুঝতে পারছি, কারণ 15 লাখের কাছে 50,000 কিছু না। তো ওইরকম করে একটু মার্কেটিংটা শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। এরকম মার্কেট, মানে এরকম কেস স্টাডি এরকম হাজার হাজার টাকা কমন যাবো, হাজার সরি ভুল করে হাজার হাজার টাকা করতে পারতাম না, মানে 10-15 টাকা করতে পারবো, যেরকম আমরা সাকসেসফুল ক্যাম্পেইন ইয়ে করছি, অর্গানিক হোক পেইড হোক। ওইরকম ভাবে আপনাদের একটু স্ট্র্যাটেজি নিয়ে পড়ালেখা করতে হবে, কোন ভাবে কিভাবে আমরা করতে পারি। এর জন্য আপনারা কি করবেন? বিভিন্ন কেস স্টাডি করবেন, ফেসবুক কেস স্টাডি, ফেসবুকের একটা পার্ট আছে যে ফেসবুকের কেস স্টাডি, ফেসবুকে পেজের ভিতরে, ফেসবুকের ভিতরে ভালো ভালো ব্র্যান্ড যারা আছে তারা কিভাবে ক্যাম্পেইন গুলো অপটিমাইজ করছে, কিভাবে সেলরা বাড়াইছে, কিভাবে স্কেল করছে, এই বিষয়গুলো ফেসবুক নিজে একটা স্টোরি পেজ করে রাখছে। ফেসবুক কেস স্টাডি লেখা সার্চ করেন গুগলে, দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের কেস স্টাডি পাবেন, ওইগুলো পড়েন যে কিভাবে বিট করছে, কিভাবে তারা প্ল্যানিং করছে, কোন কোন চ্যানেলে কাস্টমার আনছে, ওই জিনিসগুলো যখন আপনি পড়া শুরু করবেন দেখবেন অটোমেটিক ব্রেন খোলা শুরু করছে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট শুরু করছে। আপনার যদি আলটিমেটলি ব্র্যান্ডের স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট না করতে পারেন, অ্যাডটের শিক্ষা পাই লাভ নেই। এটা বুঝতে পারছি? আপনার কাজ করার শুরুতে আপনার প্রথমে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করে স্ট্র্যাটেজি যে অ্যাপ্লিকেশন আপনি করছেন ওইটা অ্যাপ্লাই করতে হবে। এটা ক্লিয়ার? আপনি প্রথমে অ্যাড চালাবেন এরপরে স্ট্র্যাটেজি বানাবেন এরকম সিস্টেম না। আমরা যখন অ্যাড ম্যানেজার শুরু করছি, অ্যাড ম্যানেজারের 70% শেষ করি, তখন আপনারা এসে আমি স্ট্র্যাটেজি বলতেছি। তা আমি যদি এটা শুরুতে বলতাম আপনার মাথায় কিছুই ঢুকতো না। বুঝতে পারছেন? এখন আপনারা দেখতেছেন অ্যাড ম্যানেজারটা কিভাবে কাজ করে, আপনি বুঝতেছেন ফেসবুকটা কিভাবে কাজ করে। যখন আমি টিকটক ফেসবুকের সাথে কম্বিনেশন করলাম তখন আপনি বুঝতেছেন যে আচ্ছা ঠিক আছে অর্গানিকটা আমি কাজ করতেছে। আপনার মাথার ভিতরে একটা স্ট্র্যাটেজি ঢুকছে না,
এখন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বললে আপনি বলতে পারবেন না, যদি সে বলে যে আমি অর্গানিক ওয়েতে চাই, তখন আপনি বলতে পারবেন না ঠিক আছে আপনি টিকটকে আগে একটা প্রোফাইল করেন, ওইদিকে রেগুলার আপনি কন্টেন্ট পোস্ট করেন, ওইদিকে রিচ বেশি আছে, আপনি ওই দিক থেকে জাস্ট ফেসবুকে কনভার্ট করে দেন এটা, আপনি ক্লায়েন্টে বলতে পারবেন না। এরকম করে করে আপনি নিজে নিজে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করতে হবে যে আপনার বিজনেসের জন্য কোন জিনিসটা ভালো হয়। এখন ধরেন আপনার টিকটকের আপনার কাছে ক্লায়েন্ট আসছে, ধরেন রিয়েল এস্টেট বিজনেস, আর আপনি বলছেন টিকটকে রেগুলার পোস্ট করেন 2 মাসের ভিতরে সেল করে দিয়ে দেবো, এটা জীবনে সম্ভব? একটা রিয়েল এস্টেট সেল হতে আপনার 4 থেকে 6 মাস লাগে একটা ফ্ল্যাট সেল করতে, কারণ একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, 1 কোটি 1.5 কোটি 80 লাখ 90 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট, এটা দুইটাই আমি চেক আউট করে পারচেস করে বাইরে যাই না ওয়েবসাইট থেকে, অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়, ওইরকম চিন্তা ভাবনা করার পরেই আমার এটা করতে হয়। কিন্তু আমি যদি টিকটকের প্রোফাইল খুলে রাখি, আমি এই প্রোফাইলটা দিয়ে কি করতে পারবো, ধরেন সিলভার আমিন একটা পেজ খুলে রাখছে, একটা প্রোফাইল খুলে রাখছে, ওই প্রোফাইলটা দিয়ে সে দেখায় যে কিভাবে তারা ডিজাইন গুলো করতেছে, বিল্ডিং কেমন হবে না হবে ইনফরমেশন গুলো দিতেছে, তখন আপনি তখন চিন্তা করবেন ঠিক আছে আমি যেহেতু বিল্ডিং কেনার চিন্তা করছি বা ফ্ল্যাট কেনার চিন্তা করতেছি, আমি ওনার থেকে কিনতে পারি, কারণ ওনাদের কাজটা অনেক সুন্দর বা ওনাদের বিশ্বাস করতেছেন আপনি, ওই জিনিসটা ওই জায়গায় কাজ করতে পারে। কথা বুঝতে পারছেন? মানে স্ট্রেটেজি নিয়ে কথা বলতে গেলে সারাদিন কথা বলতে পারবো, এত কথা বলার দরকার নেই, এমন বলেন কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং এর, ওয়েবসাইট ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং এর কাজ, কিন্তু ওয়েবসাইট রিলেটেড কোনো মার্কেটিং রিলেটেড কোনো কিছু কাজ যদি থাকে এটা ডিজিটাল মার্কেটিং। আর ওয়েবসাইট ক্রিয়েশন ধরেন সিএমএস দিয়ে করেন, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করেন, বা আপনি কোড কাস্টম কোড দিয়ে করেন, ওই যে কোড দিয়েই করেন ওইটা হচ্ছে কাজ হচ্ছে ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার বলে না, ওয়েব ডেভেলপার যারা আছে বা প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে এটা হচ্ছে তাদের কাজ, আমাদের কাজ ওয়েবসাইট বিল্ড করা না। কিন্তু তারপরেও আমরা মাঝে মধ্যে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো এমন হয়ে গেছে বাংলাদেশে যে আপনার ওয়েবসাইট বিল্ড করেও দেখায়, এটা খারাপ কিছু না। আপনার যদি ক্লাস থাকে সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনারা দেখালাম, যেমন গত বেচে মানে আমার যে রানিং আরেকটা যে বেচ আছে ওটাতে আমি দেখাইছি ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে করতে হয়। জাস্ট ওইদিকে তো আর ওয়ার্ডপ্রেস দিয়ে আমি পুরো একটা ওয়েবসাইট বানায় দেখানো সম্ভব না, কারণ আমার 40টা ক্লাস, ধরেন আমার 50টা ক্লাস, কিন্তু 50টা ক্লাসের ভিতরে আমার একটা ওয়েবসাইট দাঁড়া করানো সম্ভব না। তা আমি জাস্ট দেখাই দিই যে ওয়ার্ডপ্রেসটা আসলে কিভাবে কাজ করে, কেমনে কি করে, ওইটা আপনাদেরকেও দেখাই দিব, নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে এসইও যখন করতে হয় আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া তো আমরা এসইও করতে পারি না। তো ওই ওয়েবসাইটটা এসইও শেখার জন্য আমাদের ওই ওয়েবসাইটটা লাগে, স্টুডেন্টরা করে না, খারাপ বিষয় হচ্ছে এটা, ওয়েবসাইট বানায় না, যার কারণে তারা এসইওটা ঠিক করে প্র্যাকটিস করতে পারে না। এই হচ্ছে কাহিনী। কারণ আপনি আসলে কি জানতে চাচ্ছেন? ওইটা ডেভেলপারদের কাজ, এসইও ডিজিটাল মার্কেটিং এর কাজ, ডিজিটাল মার্কেটিং এর কাজ, এসইও এর জন্য আলাদা একটা ইন্ডাস্ট্রি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি মনে করেন যে ধরেন বসুন্ধরার অনেকগুলা ভেঞ্চার আছে, মানে বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা কসমেটিক সামথিং অনেক কিছু আছে না, কিন্তু মাদার কি, মাদার হচ্ছে বসুন্ধরা কোম্পানি, ঠিক আছে, বসুন্ধরা মিলস হচ্ছে, বসুন্ধরা মিলস লিমিটেড হচ্ছে মাদার কোম্পানি, এইটার নিচে যত কিছু আছে এগুলো হচ্ছে সব হচ্ছে তার সিস্টার কনসার্ন। এস এম এস আপনি যখন ইয়ে করতেছেন কি জানি বলে ডিজিটাল মার্কেটিং করতেছেন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে মাদার কনসার্ন, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো পার্ট আছে, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া বাইং, এসইও, এসইও এর ভিতরে আবার 3-4টা পার্ট আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এইগুলোর ভিতরে আরো সাব পার্ট আছে। আপনি যদি অফ পেজ এসইওর সাইটেশন নিয়ে খালি কাজ করেন, ব্যাকলিংকিং নিয়ে কাজ করেন, ব্যাকলিং নিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি আছে, তো আপনি কোন জায়গায় কাজ করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে, কিন্তু এগুলো পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। পার্ট অফ ডিজিটাল মার্কেটিং কোনগুলো, যেমন ধরেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মানে অ্যাড রিলেটেড মিডিয়া বাইং এর যত কাজ আছে সব ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এসইও রিলেটেড যত কাজ আছে সব ডিজিটাল মার্কেটিং এর পার্ট, ইমেল রিলেটেড যত কাজ আছে সব ডিজিটাল মার্কেটিং এর পার্ট। এরপরে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, আপনার বিজনেসের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টের যত কাজ আছে সব হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ট্রেডিশনাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং বোথ, ঠিক আছে। আপনার দুটোটা মার্কেটিং এ আপনার অনেক ভালো জানতে হবে, যদি আপনি দুইটা মার্কেটিং ভালো করে না জানেন আপনি কিন্তু কম্বিনেশন করতে পারবেন না, বুঝতে পারছেন বিষয়টা? তো এমন অনেক সময় হইতে পারে যে ডিজিটাল মার্কেটারই এমন কিছু স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করছে, এটা করেও বড় বড় কোম্পানি যারা আছে, টপ নচ কোম্পানি যারা আছে তাদের ডিজিটাল মার্কেটিং সেকশন বা মার্কেটিং সেকশন যেটা আছে ওটা ডিজিটাল মার্কেটিং সেকশন বলে না, এটা মার্কেটিং ডিপার্টমেন্ট বলে। মার্কেটিং ডিপার্টমেন্টে ডিজিটাল মার্কেটার থাকে, ওই মার্কেটিং ডিপার্টমেন্টে ট্রেডিশনাল মার্কেটার থাকে। আর এখন ডিজিটাল মার্কেটার মানে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটার প্লাস ডিজিটাল মার্কেটার, ইউ হ্যাভ টু নো বোথ, ঠিক আছে। তো ওই বোথ জিনিসটা যাই নিয়ে আপনার ট্রেডিশনাল মানে সরি স্ট্র্যাটেজিটা ডেভেলপমেন্ট করতে হয়।
যদি আরং এর কথা আপনি চিন্তা করেন, আরং যে মার্কেটার আছে সে কি শুধু ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে? তার কিন্তু দোনোটা জায়গা নিয়ে কাজ করতে হইতেছে। মানে সে ট্রেডিশনাল মার্কেটিং ও দেখে, সে ডিজিটাল মার্কেটিং ও দেখে, দুই দুই চ্যানেলেই সে কাজ করতে হইতেছে। আর দুই চ্যানেলের ভিতরে আরো 10টা লাইন আছে, আরো 10টা চ্যানেল খোলা যায়। এবার যে চ্যানেল থেকে কাস্টমার আনতে পারে তার মেইন কথা হচ্ছে আমার সেলস দরকার। মার্কেটিং এর মেইন কথা হচ্ছে আমার সেলস দরকার, আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার, আমার সেলস দরকার, আর কোনো কিছু না। আর হচ্ছে আমার ব্র্যান্ড ভ্যালু থাকতে হবে মার্কেটের ভিতরে। মার্কেটিং ডিপার্টমেন্টের কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার যে কোম্পানির কাজ করতেছেন ওটা যাতে মার্কেট শেয়ার থাকে, না আপনার যে গণায় ধরে মানুষ, এমন যাতে না হয় যে গণায় না ধরতেছে। বুঝতে পারছেন বিষয়টা? ওইরকম করে আপনার সবকিছু চিন্তা করতে হবে। এখন আপনি ধরেই তো আর এরকম মার্কেটিং মার্কেটার মতো চিন্তা করতে পারবেন না। এই কারণে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আজকে থেকে আপনার যত বন্ধু বান্ধব আছে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সবাই সাইড রেখে দেন। আজকে থেকে আপনার সব বন্ধু হবে মার্কেটার। কারণ আপনি যখন মার্কেটারের সাথে থাকবেন আপনার মাইন্ডটাও তখন মার্কেটারের মধ্যেই চিন্তা ভাবনা করার চেষ্টা করবে, বা ব্রেনটা তখন মার্কেটারের মতো চিন্তা করবে। বুঝতে পারছেন? আপনি যতজন মানুষের সাথে থাকবেন আপনি তাদের মতোই চিন্তা করবেন। আপনি ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো মানুষের মতো চিন্তা করবেন, আপনি যদি একটা খারাপ মানুষের সাথে থাকেন খারাপ মানুষের মতো চিন্তা করবেন। এটা হচ্ছে মেইন বিষয়। বুঝতে পারছেন? কোনো কিছু জানার আছে কিনা, আর কিছু জানতে চান? আপনার কিছু জানার আছে? বুঝতেছেন আপনি? আপনার 3-4টা ক্লাস করেন নাই, ওই যে মাঝখান দিয়ে কিছু করেন নাই, ওইগুলো ক্লাস একটু দেখে নিন, যদি সমস্যা হয় আমার বললেন, সমস্যা নেই।